দেখতে পাচ্ছ স্লাইড? আমরা প্রথম দিন, তোমরা সেকশন এ না বি? তোমাদের প্রথম ক্লাস হয়নি আমার সাথে? ও, গত রোববার যেটা ছিল সেটা ওমরে আমসান নিয়েছেন? তাই? আমি কারো সফটওয়্যার আরেকটা খুলেছি। যাই হোক, তোমাদের সাথে প্রথম ক্লাস ওমরে আমসার এটা পার্মানেন্টলি তোমাদের রোববারে নেবে, আমি তোমাদের মঙ্গলবারে আজকের দিনে নেব। ঠিক আছে? এটা প্রথম ক্লাস না, আমি ভেবেছি সেকশন বিতে প্রথম নিয়েছি, সেটাই শুরু করব। আমি এটা বন্ধ করছি, বন্ধ করে নতুন খুলতে হবে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ওমর এমসার যেহেতু প্রথম ক্লাস নিয়েছেন, উনি হয়তো ইন্ট্রোডাকশন দিয়েছেন। তারপরও আমি বলছি, আমি 2 ক্রেডিট পড়াবো, উনি 2 ক্রেডিট পড়াবেন, তোমাদের মোট 4 ক্রেডিট এটাতে। উনি শুরু করবেন রেলওয়ে দিয়ে, উনি বলেছেন ইচ্ছে রেলওয়ে বলেছে। হ্যালো, আরে রেসপন্স করতে হবে তো, নাহলে তো আমি থেমে থাকবো। তারপর আমি ট্রান্সপোর্টেশনের প্রথম দিক থেকে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। এই জন্যই আমি তোমাদের এখানে প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছ 4 ধরনের ছবি। আমরা ছোটকাল থেকে পড়ে আসছি কত ধরনের যোগাযোগের মাধ্যম। আমরা 4 ধরনের বলে থাকি, অনেকে 3 ধরনের বলে, স্থলপথ, জলপথ, আকাশপথ। এইখানে স্থলপথ দুটা, একটা হচ্ছে সড়ক পথ আর একটা হচ্ছে রেলপথ। এখানে ছবি দুটাই তোমরা দেখতে পাচ্ছ। এই সড়ক পথে কোনো গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছ না, তেমন দূরে একটা ছোট্ট দেখা যাচ্ছে। আর এটা রেলপথ, এটা জলপথ, আর এটা হচ্ছে আকাশপথ। এখানে বাংলাদেশ এয়ারলাইন্সের একটা এয়ারক্রাফট দেখতে পাচ্ছ। তাই যাই হোক, আমাদের সবচেয়ে পুরানো পথ কোনটা এই 4টার মধ্যে? কেউ বলতে পারো? সবচেয়ে পুরানো হচ্ছে সড়ক পথ। কেমনে? ওয়াটারওয়ে তো হলো আরো পরে। একটা ইতিহাস চিন্তা করো, আগেকার কথা চিন্তা করলে একজনের সাথে একজন যোগাযোগের মাধ্যম হচ্ছে মেট্রো পথ হোক, আমি সড়ক পথ বলবো না, মেট্রো পথ হোক, যাই হোক, মাটি পথ হোক, সেটা ভূমির মাধ্যমেই চলাচল করেছে নিজেদের মধ্যে। তারা বাধাগ্রস্ত হয়েছে, ওটা পার হইতে পারে নাই। তারা আস্তে আস্তে শিখলো সাঁতার, তারপর ভেলার পরে এই সমস্ত নৌকা, সাম্পান, জাহাজ, লঞ্চ, এইভাবে করে আস্তে আস্তে ডেভেলপমেন্ট বর্তমান দিনে এরকম।
আরো অনেক পরে রেলপথ, সবার শেষে হচ্ছে আকাশপথ। এই আকাশপথ প্রথম ব্যবহার হয়েছিল গত বিংশ শতাব্দীতে। মেইনলি বলা চলে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, যদিও ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ব্যবহার করতে পারেনি তেমন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ব্যাপকভাবে আকাশপথ ব্যবহার হয়েছিল। এই জন্যেই 1945 সনে হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা মেরে ধ্বংস করতে সক্ষম হয়েছিল। এগুলো পরে শুনবে। আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে একটা কমন টার্ম। ট্রান্সপোর্টেশন মানে কি? ট্রান্সপোর্ট মানে কি? ট্রান্স শব্দের অর্থ কি? ট্রান্সফার করা এক জায়গা থেকে আরেক জায়গায়। ট্রান্সপোর্ট মানে হচ্ছে যার মাধ্যমে পার করানো হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। আর ট্রান্সপোর্টেশন মানে একটা পদ্ধতি, একটা সিস্টেম, একটা ব্যবস্থা, যার মাধ্যমে, যে ব্যবস্থার মাধ্যমে সঠিকভাবে সময়ের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা যায়। কি ট্রান্সপোর্ট করবে? ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের প্রয়োজনীয় গুডস বা জিনিসপত্র যাকে বলা হয়, বা নিজেকে, আমি চট্টগ্রাম থেকে ঢাকা যাব, এটা একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমের মাধ্যমে নিজেকে ট্রান্সপোর্ট। এইভাবে করে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং জেনারেল ভাবে, আমি কোন পথে যাব, কিভাবে যাব, সেটা পরের কথা, কিন্তু ট্রান্সপোর্টেশন যে কোনো মাধ্যমে যেতে পারে। সড়ক পথে যেতে পারি, রেল পথে যেতে পারি, আকাশ পথে যেতে পারি, জলপথে যেতে পারি। এইগুলো হচ্ছে এক একটা ট্রান্সপোর্টেশনের সিস্টেম, মোড, যাকে বলা মোড, মাধ্যম। তো সুতরাং আমরা প্রথম দিকে এগুলোতে যারা যায় তাদের এগুলো ডিটেলস বলতে হয়। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারের কাজ কি? মনে করো আমরা জলপথের সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ কি? সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ হচ্ছে শুধু যে জায়গায় জাহাজ এসে দাঁড়াবে ওই জায়গাটা স্ট্রাকচারালি শক্ত হলো কিনা সেটা দেখাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের কাজ। কিভাবে কোথায় যাচ্ছে নদীর মধ্যে, এইগুলো আমাদের দেখার কাজ না। আর যেখানে এসে দাঁড়াবে, যাকে বলা হয় হারবার, জেটি, এগুলো নাম শুনেছ? স্যার জেটি শুনছি স্যার। হ্যাঁ, জেটি আমাদের চট্টগ্রামে 1 নং 2 নং 3 নং করতে করতে 15, 16, 17, 18 জেটি পর্যন্ত আছে, একের পর এক। জেটি মানে যেখানে এসে জাহাজ বেরবে ওই পথ দিয়ে মালামাল ওঠানামা করবে, জাহাজের মালামাল। এটাকে হারবার বলা হয়। যে জায়গায় একটা স্টেশন, আমরা বলি রেল স্টেশন, বাস টার্মিনাল, ওই রকম ওইগুলোকে হারবার বলা হয়। হারবারও জেটির মতো, তবে ওর সাথে একটু হালকা হলে চলে। জেটি গুলোতে শুধু মালামাল নেওয়া আনার জন্য, আর হারবার হচ্ছে মানুষজন উঠা চলাফেরা করার জন্য। মানে মানুষের সাথে যা মালামালটা মূলত নেবেই, কিন্তু ভারী ভারী মালামাল যেগুলো, সেগুলো হয়তো জেটির মাধ্যমে হয়। আর জেটিগুলো সাধারণত আমাদের দেশে সরকার পরিচালিত হয়। আর যেগুলো পোতাশ্রয় বা হারবার, সেগুলো
তাও সরকারের মাধ্যমে হয়, কিন্তু ব্যক্তিগতভাবেও হয়, তারপরও কন্ট্রোল করে সরকারে। তো এইভাবে এইগুলো আমাদের তেমন কিছু দেখার নেই, আমরা শুধু জেটির যেটা প্ল্যাটফর্ম সেটা শক্ত হয়েছে কিনা, সেখানে ফাইল, বেটার ফাইল, ফাইল, শোর ফাইল, এই সমস্ত গুলো ঠিক আছে কিনা দেখার দায়িত্ব। এগুলো আমাদের এখানকার পড়ার ব্যাপার না, ফাইল নিয়ে পড়ানো হয় জিও টেকনিক্যালে বা স্ট্রাকচারে পড়া হয়। তোমরা থার্ড ইয়ারে টার্ম 1 নিশ্চয়ই কিছু পড়েছো, এখন তো টার্ম 2 চলছে। এখানে আমরা শুধু ট্রান্সপোর্টেশনটা কিভাবে হয় সেটা দেখবো। যাই হোক, রেলওয়ে তো মরিয়াম স্যার পড়াচ্ছেন, এটা ফোর্থ ইয়ারে টার্ম 2 তে স্পেশালাইজড সাবজেক্ট হিসাবে দেয়া হয়। আমরা হাইওয়ে দিয়ে শুরু করব, আমরা মেইনলি হাইওয়ে, কারণ বিশ্বের মধ্যে হাইওয়ে ছাড়া অন্যগুলো ইম্পর্টেন্স হচ্ছে সাপোর্টিং ইম্পর্টেন্স, যাকে বলা হয় সাপোর্টিং, আর ফাস্ট করা, এক্সপিডাইট করা ট্রান্সপোর্টটা। তবে মেইন হচ্ছে সড়ক। যে দেশে, একটা কথা আছে, যে দেশে সড়ক পথ যত ভালো সেই দেশ তত বেশি শিল্প উন্নত বা অর্থনৈতিকভাবে উন্নত। সেই জন্যে জাপান হচ্ছে, ওরা সড়ক পথে প্রথম থেকেই সড়ক পথে বেশ উন্নত। এই জন্য জাপান বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধনী দেশ এবং শিল্প উন্নত। আমাদের সড়ক পথেই আমরা আলাপ করি, আর যেহেতু সড়ক পথ হচ্ছে সবচেয়ে পুরানো, সৃষ্টির আদি থেকেই বলা চলে সড়ক পথ। মানুষ একজনের সাথে একজন যোগাযোগ করার জন্য মেট্রো পথ হলো, হাঁটা পথ হলো, ওই পথের মাধ্যমে করেছে। ওখান থেকে আস্তে আস্তে মডিফাইড হয়ে আজকালকার হাইওয়ে, এক্সপ্রেস হয়ে বিভিন্ন রকম বের হচ্ছে। এখন এটার সিলেবাস, আমি এই জন্য সিলেবাসটাকে একদম লাস্টে যেটা লিখেছি, তোমরা দেখতে পাচ্ছ কি আমার এই কার্সার যে নড়ে, এটা হ্যাঁ কার্সার দেখতে পাও? জি স্যার, দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, রেলওয়েটা মরিয়াম স্যার শুরু করছে, আর আমি এইদিকে জেনারেল প্রথম থেকেই শুরু করব। জেনারেল বলতে মেইনলি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংটাকে আমরা বেসিক এগুলো কি জিনিস সেগুলো একটু দেখব, তারপরে এর ভিতরে এখান থেকেই আমরা রোড সিস্টেমে চলে যাব, এই যে রোড বা ট্রাফিক সিস্টেম। তাহলে এরপরে প্ল্যানিং, তারপরে হাইওয়ে, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, মোটামুটি একটার পর একটা পড়ানো হবে। ওমর স্যার এই ট্রাফিক ইঞ্জিনিয়ারিং থেকে কিছু পড়াবেন, আমি কিছু পড়াবো, আর রেলওয়ে পুরো পড়াবে। আমি এই দিক থেকে শুরু করছি। সিলেবাস যদিও রেলওয়ে ছোট মনে হচ্ছে, এত ছোট না, মোটামুটি তিন ভাগের এক ভাগের থেকে বেশি। আমরা নেক্সট এই তাহলে কোর্স কন্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ সিলেবাসটা। প্রথমেই আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ ইন্ট্রোডিউসড হব, তারপরে ডেভেলপমেন্ট কিভাবে আমাদের বাংলাদেশে আসলো ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এই সাবকন্টিনেন্টে, বিশেষ করে আমাদের ভারত উপমহাদেশ বলা হয়, এখানে আমরা কিভাবে আসলাম সেটা। তারপর এই ট্রান্সপোর্টেশন সিস্টেমের কি কি অংশ আছে, কি কি এলিমেন্টস আছে, এগুলো দেখব। তারপর এই সিস্টেমগুলো কিভাবে ভাগ করা হয়েছে, দা রোড এন্ড ট্রাফিক সিস্টেম, আমরা রোড সিস্টেমে চলে যাব। তারপর এই ট্রান্সপোর্টেশন প্ল্যানিং, এটাও বলা চলে জেনারেল, তবে আমরা মেইনলি পড়বো রোড সিস্টেমের উপর। এটা প্ল্যানিং কনসেপ্ট, কালেকশন, স্টাডি এন্ড অ্যানালাইসিস অফ বেসিক ডাটা। এরপরে রোড সিস্টেমে পড়ার পরে আমরা পড়বো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ট্রাফিক স্টাডিজ, ভেহিকল এন্ড ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, এগুলো পড়ার পরে তারপর লাস্টে পড়বো জিওমেট্রিক ডিজাইন, ইন্টারসেকশন। ওমর স্যার কিছু পড়াবেন, ওখানে উনি সিগন্যাল ডিজাইন পড়াবেন। আমরা এখানে জিওমেট্রিক ডিজাইনটা আমি পড়াবো। জিওমেট্রিক ডিজাইন মানে একটা রোডের কিরকম আকার আকৃতি সাইজ হবে, সেগুলা নিয়ে এখানে আলাপ হবে। যাই হোক, এখন আমরা শুরু করি। এর মধ্যে
তোমাদের টেক্সট বই হিসাবে এই যে দেখতে পাবে একটা দুইটা বই, মেইনলি এই বইটা বেশি দরকার, 2 নম্বরটা। আমরা রাইট হ্যান্ড ফ্যাকুইটি 1 নম্বরে দিলেও এটা থেকে যা পড়বো এখানে বলে দেব। আর খান্নার বই থেকে বেশি পড়ানো হবে, এল.আর. কারিয়ালি থেকে, তারপরে থার্ড হচ্ছে রাইট হ্যান্ড ফ্যাকুইটি। আর রেফারেন্স বই হিসাবে C.S. পাপাকস্টাস এই বইটা, আর ওইটা ছিল এল.আর. কারিয়ালি হাইওয়ে ইঞ্জিনিয়ারিং আর এল.আর. কারিয়ালি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমাদের কিছুটা দরকার। যাই হোক, এগুলো থেকে যা দরকার হবে সেগুলো আমি বলে দেব, কোন কোন জায়গায় কোন কোন জায়গা থেকে পড়াচ্ছি সেটা। আর অ্যাভেলেবল এই সমস্ত বই সবগুলো লাইব্রেরিতে, আমাদের লাইব্রেরিতে অ্যাভেলেবল সব বইগুলো আছে। এগুলো বেশি আছে, খান্না কারিয়ালের বই মোটামুটি বেশি আছে। কোর সাবজেক্টিভ আমরা যা বলেছি সিলেবাসেই, এগুলো কোর সাবজেক্টিভ সম্পর্কে তোমরা বুঝতে পারছো। আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর সাথে প্রথম পরিচিতি লাভ করব, এর ক্লাসিফিকেশন বুঝবো। তারপর একটা ট্রান্সপোর্টেশন সিস্টেম করতে হলে, যে কোনো ট্রান্সপোর্টেশন সিস্টেম, হাইওয়ে হোক, রেলওয়ে হোক, এয়ারওয়ে হোক, প্ল্যানিংটা কি? উইদাউট প্ল্যানিং a project cannot be successful. উইদাউট প্ল্যানিং বলতে মনে করো যে কোনো একটা কাজকে আমরা প্রজেক্ট বলতে পারি। তুমি মনে করো রংপুর থেকে চিটাগাং আসবে, তাহলে হুট করে বেরিয়ে আসলে তো হবে না, তোমার একটা প্ল্যানিং করতে হবে। তুমি কি উদ্দেশ্যে আসছো, ওই কাজগুলো সমাধান করার জন্য তুমি কি কি কাগজ তোমার দরকার, কি কি ইনস্ট্রুমেন্ট দরকার, বা ইনস্ট্রুমেন্ট না হলে কি কি প্রয়োজনীয় সাপোর্টিং জিনিস দরকার, এগুলো নিয়ে তোমাকে আগে গুছাতে হয়। তারপর তুমি বের হলে ওখান থেকে কিভাবে রংপুর আসবে, তোমার বাড়ি থেকে রংপুর থেকে কিভাবে চিটাগাং আসবে, অথবা কিভাবে ঢাকা আসবে, তুমি প্লেনে আসবে না বাসে আসবে না কারে আসবে, ওইটা একটা প্ল্যানিং করে তুমি একটা অপটিমাম চিন্তা মাথায় করে ফেলো। আর যারা আরেকটু বুদ্ধিমান তারা এগুলো লিখে ফেলে, আমি কি কি কাজ করব, ওখানে গিয়ে কি উদ্দেশ্যে যাচ্ছে, এগুলো লিখে আমার ওই উদ্দেশ্য ফুলফিল করার জন্য আমার কি কি সাপোর্টিং কাগজ দরকার, এগুলো আগে লিখে ফেলে। লিখে তারপরে কিভাবে যাবে এটা না লিখলো, এটা মনে মনে চিন্তা করে ফেলে। তোমার পয়সা, সময় আর আরাম এই চিন্তা করেই কোন মেথডে যাবে তোমার সাধ্যের মধ্যে, সেটাই সেভাবে আসলো। তো যাই হোক, এখানে আমরা এই প্ল্যানিং এ এই জিনিসটাই মোটামুটি দেখাবো যে কোনো একটা রোড প্রজেক্ট শুরু করার আগে প্ল্যানিংটা কিভাবে করে, এই জন্য প্ল্যানিং কনসেপ্ট বলা হচ্ছে। তারপর এইটা আমরা বুঝতে পারলাম, মানে প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং হিসেবে ইন্ট্রোডিউসড হবো এবং ক্লাসিফিকেশন বুঝতে পারবো। তারপর একটা প্রজেক্ট করতে হলে কিভাবে প্ল্যান করতে হয় তা আমরা বুঝতে পারবো। তারপর এই একটা হাইওয়ে করলে ওর ডাইমেনশন কিরকম হবে, লেন্থ কিরকম হবে, কার্ভ কিরকম হবে, এখান থেকে বুঝতে পারবো। আর রোড এর মাঝখানে যে ইন্টারসেকশন থাকে এগুলো কিরকম শেপের, কোনটা কিরকম, এটাকে সিগন্যাল ডিজাইন কিভাবে করব সেগুলো বুঝতে পারবো। অনুরূপ ভাবে এই যে আমরা হাইওয়ে সাইজ এবং ইয়ে নির্ধারণ করব শেপ, এটা নির্ভর করবে ট্রাফিক স্টাডিজ এর উপর। এই ট্রাফিক স্টাডিজ করার পরেই তারপর এই যে জিওমেট্রিকটা করতে হয়, আমি যদি এটা পরে লিখেছি। তারপরে এর মধ্যে পার্কিং, রোডওয়ে, লাইটিং, ওয়াটারওয়ে, এই যে ওয়াটারওয়ে এখানে আছে, ওয়াটারওয়ে এন্ড টার্মিনাল, এগুলো কি জিনিস এগুলো আমরা বুঝতে পারি। আর রেলওয়ে সম্পর্কে আমরা ইন্ট্রোডাকশন করার পরও রেলওয়ে কিভাবে বিভিন্ন সিস্টেমে চলে, বিভিন্ন পদ্ধতিতে চলে, কি কি ধরনের রেলওয়ে আছে সেগুলো আমরা এখানে বুঝতে পারবো। আমি সেই কথাটাই এখানে মোটামুটি অবজেক্টিভে লিখেছি, এগুলো এই পয়েন্টগুলো, এগুলো তোমরা নিজেরাও বলতে পারো।
অনুরূপভাবে কোর্স আউটকাম, আউটকাম মানে কিছু অবজেক্টিভ ফুলফিল করতে পারলেই এগুলো আমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে অ্যাপ্লাই করতে পারি। এই জিনিসটাই আমরা তাহলে এবার ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এ ইন্ট্রোডিউসড হই। তোমরা একটা হ্যালো, হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? এই যে আমি একটু কাছে দিয়ে একটু অসুস্থ ফিল করেছিলাম, তো এই জন্য একটু ডিস্টার্ব হলো। আচ্ছা, যাই হোক, আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চ। সিভিল ইঞ্জিনিয়ারিং আরো ব্রাঞ্চ আছে, আরো অনেক আছে, আমি কয়েকটা লিখেছি মাত্র। তবে আমি মনে করি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ছাড়া, ইঞ্জিনিয়ারিং কে বাদ দিয়ে বিশ্বের কোনো উন্নতি বা সাকসেসফুল হওয়া সম্ভব না। যে কোনো কাজ, যে কোনো কিছু উইদাউট ট্রান্সপোর্টেশন ইউ ক্যানট বি সাকসেসফুল। শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য ব্রাঞ্চ না, সবকিছুই। এই যে মনে করো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শুধু একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু এটা এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে হলে এই ইলেকট্রিক সাপ্লাই, তাহলে ট্রান্সপোর্টেশনের উপর অলমোস্ট 80% নির্ভরশীল। অনুরূপভাবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বলো, যে কোনো ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ছাড়া কল্পনা করা যাবে না। এইভাবে চিন্তা করলে তুমি যে কোনো কিছু দেখো, তোমার খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে উইদাউট ট্রান্সপোর্টেশন কোনো কিছুই কল্পনা করা যায় না। ট্রান্সপোর্টেশন হচ্ছে মানুষের আদি আবিষ্কার, এবং এটা আদি থেকে অন্ত পর্যন্ত যতদিন পৃথিবী টিকে থাকবে বা আমরা টিকে থাকবো,
ট্রান্সপোর্টেশন লাগবেই, সব পদক্ষেপেই ট্রান্সপোর্টেশন ছাড়া কিছুই চিন্তা করা যায় না। তো আমি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে যেহেতু সিলেবাসে একটু আছে ইন্ট্রোডাকশন করার জন্য ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এন্ড আদার ব্রাঞ্চেস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং এ কি সম্পর্ক, তোমরা দেখতে পাচ্ছ যে আমি দুটা সার্কেল রেখেছি এবং একটা আউটার সার্কেল একটা ইনার সার্কেল। ইনার সার্কেলের ভিতর সেন্টার পয়েন্টে রেখেছি আমি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, তারপর চারপাশে অন্যান্য সিভিলের অন্যান্য ব্রাঞ্চ গুলো, যেমন মনে করো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, সার্ভেইং, ডিজাস্টার, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, এইভাবে করে প্রত্যেকটার সাথে রিলেশন। তো কিরকম রিলেশন? সার্ভেইং ছাড়া কোনো ট্রান্সপোর্টেশন শুরু করা সম্ভব না, কারণ একটা রোড যদি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে চাও, প্রথমে চিন্তা করতে হবে রোডটা এই পথ দিয়ে গেলে ভালো হবে না ওই পথ দিয়ে গেলে ভালো হবে। নতুন একটা রোড করতে চাইলে বা এটা ডেভেলপমেন্ট করতে চাইলে, তাহলে যেটাই করি না কেন আগে সার্ভেইং দরকার। কারণ সার্ভেইং কাকে বলে তোমরা জানো, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমাদের সার্ভেইং করিয়েছি এবং ফিল্ড ওয়ার্কও করিয়েছি। সুতরাং সার্ভেইং দ্বারা আমরা পৃথিবীর অত ভূপৃষ্ঠের উপরে কোথায় কি আছে নাই, কোথায় উঁচু নিচু, এগুলো যেহেতু বুঝতে পারি, তাহলে একটা রোড করতে গেলে এগুলো আগে প্রথম শর্ত। রোডে কোন জায়গায় করতে গেলে কোথায় কাটতে হবে, কোথায় ভরাতে হবে, কোথায় কি আছে, কোন পাশ দিয়ে রোডটা যাবে, এই চিন্তা করে আগাতে হবে। তো সুতরাং সার্ভেইং ট্রান্সপোর্টেশনের বলতে পারা যায়, সার্ভেইং হচ্ছে ট্রান্সপোর্টেশনের প্রাথমিক স্টেপ। এরপরে দেখো স্ট্রাকচার, তাহলে স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং এখানে ট্রান্সপোর্টেশনে কি দরকার? এখানে দুই ভাবে চিন্তা করা যায়। একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, এই যে রোড করি আমরা লেয়ার বাই লেয়ার, নিচে থাকে মাটি, তার উপরে একটা লেয়ারের পর একটা লেয়ার দিয়ে থাকি। তোমরা বিভিন্ন জায়গায় দেখেছো রোড কনস্ট্রাকশনের সময় প্রথম মাটিকে শক্ত করতে হয়, তারপর বালির সাথে এগ্রিগেট মিক্স করে ওগুলো কম্প্যাকশন করতে হয় বা শক্ত করতে হয়, তার উপরে আবার বিটুমিনের দিতে হয় বা সিমেন্টের রিজিড পেভমেন্ট দিতে হয়। রিজিড পেভমেন্ট বা ফ্লেক্সিবল পেভমেন্টের যে কোনো একটা দিতে হয়, এগুলো তোমরা জানো। তো সুতরাং এই যে দেওয়া মানে লেয়ার বাই লেয়ার দেওয়া, এগুলো স্ট্রাকচারাল লেয়ার বলা হয়, প্রত্যেকটাকে স্ট্রাকচারাল লেয়ার বলা হয়। যেমন কম্প্যাক্টেড সাবগ্রেড, সাববেস, বেস, বাইন্ডার কোর্স, সারফেস কোর্স, এইভাবে করে প্রত্যেকটা লেয়ারের যথেষ্ট স্ট্রাকচারাল ক্ষমতা আছে কিনা এটা আমরা টেস্ট করে দেখি এবং ওইভাবেই আস্তে আস্তে করা হয়ে থাকে। এছাড়া রোড একটা করতে গেলে মাঝখানে কি পড়ে? কালভার্ট দিই, স্ল্যাব ব্রিজ দিই, ডেক গার্ডার ব্রিজ দিই, ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ দিই। ওই যে তোমরা সুয়েট থেকে শহরে যাওয়ার পথে অনেক ছোট ছোট ব্রিজ, মধুরাঘাটের ওখানে একটা ডেক গার্ডার ব্রিজ বা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ যাই বলা না কেন ওইরকম আছে। তো সব জায়গায় ব্রিজ দিতে হয়, কারণ যে জলাশয় আছে ওইটাকে অতিক্রম করার জন্য গাড়ি যেহেতু স্মুথলি যাবে আসবে, তাহলে ওখানে একটা ব্রিজ দিতে হবে। তো ব্রিজ হচ্ছে সম্পূর্ণভাবে স্ট্রাকচারের জিনিস। যদিও লোড টোড আনতে হবে ট্রান্সপোর্ট থেকে, লোড কিরকম আসবে যাবে, কিন্তু এটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস করেই করতে হবে। সুতরাং এই ট্রান্সপোর্টেশন করতে গেলে বা করতে গেলে শেষ করতে হলে স্ট্রাকচারও দরকার, এটার সাথে একটা রিলেশনশিপ আছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর সাথে। এই যে পদ্মা ব্রিজ করা হলো, পুরো বিশ্বব্যাপী এটা আলোচিত একটা ব্রিজ, সে এটাও একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, অথচ এটা কাজ দেবে যে কিসে? ট্রান্সপোর্টেশনে।
রেলওয়ে ব্রিজও হচ্ছে ওখানে, তারপর সড়ক পথ হবে, হাইওয়ে ব্রিজও হবে। তারপর ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, এই যে রোড করতে গেলে আমি একটু আগে বললাম ব্রিজ করতে হয়, যেহেতু ব্রিজটা কি জন্য করি, ওয়াটারটা একদিক থেকে আরেক দিকে পাস হওয়ার জন্য সঠিকভাবে, যাতে ওইটা যদি ওয়াটার আটকাই ফেলে তাহলে আপ স্ট্রিমে পানি আটকে যাবে এবং ওখানে ফ্লাডেড হয়ে যাবে। যে কারণে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং আমাদের সঠিকভাবে এখানে অ্যাপ্লাই করতে না পারলে আমরা যে কোনো সময় ডিজাস্টার শুরু করে দেব। কারণ ট্রান্সপোর্টেশন করতে গেলে ওয়াটারকেও ঠিকভাবে ম্যানেজ করতে হবে, না পারলে ওই সমস্যা সৃষ্টি হবে, অর্থাৎ এটা সাকসেসফুল হয়নি। এই জন্য প্ল্যানিং এ এগুলো চিন্তা করতে হয়। তার মানে ওই যে স্ল্যাব ব্রিজ, ব্যাকগার্ডার ব্রিজ, বিভিন্ন ছোট ছোট ব্রিজও ইম্পর্টেন্ট এখানে, সেই কারণেই এগুলা বলা হচ্ছে। এছাড়া একটা রোডের উপরে পানি জমে থাকলে রোডটা নষ্ট হয় তাড়াতাড়ি, এটাকে বলা হয় সারফেস ড্রেনেজ, হাইওয়ে ড্রেনেজ। হাইওয়ে ড্রেনেজ আমাদের এগুলো ইম্পর্টেন্ট, এখানে পড়তে হয়। এটাও তোমরা ফোর্থ ইয়ারে গিয়ে পড়তে পাবে। হাইওয়ে ড্রেনেজ আমরা এখন পড়াবো না, পরে পড়াবো। এই হাইওয়ে ড্রেনেজ এর অংশগুলো কিন্তু থার্ড ইয়ার অনেক পড়া হয়ে যায়। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ কিছু পড়ানো হয়, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এ কিছু পড়া হয়। অনুরূপভাবে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং আর ট্রান্সপোর্টেশন একদম ওতপ্রোতভাবে জড়িত। কারণ রাস্তাটা কার উপর দাঁড়ানো? হ্যাঁ, মাটির উপর। মাটির উপর। তো মাটিটাই তো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর অংশ। এই জন্য জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব ভালো হবে না জানলে সাকসেসফুলি তুমি রোড পেভমেন্ট করতে পারবে না। রোড পেভমেন্টের ক্ষমতা সম্পর্কে বা রোড পেভমেন্ট যতই ভালো করো, জিওটেকনিক্যাল যদি সঠিক না হয় তাহলে রোড উপরে ডাললে লাভ নাই। মাটি যদি শক্ত না হয়, তোমার উপরে যতই ভালো ভালো জিনিস দাও, কি হবে? এগুলো তলিয়ে যাবে। এই জন্য মাটিকে আগে শক্ত করতে হয়। তো শক্ত কিভাবে করবে? ইউ হ্যাভ টু গো থ্রু জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং। তারপরে এবার আসি, তাহলে তোমরা বলতে স্যার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং কিসের সাথে জড়িত? এখানে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বলতে গেলে এর মতোই প্রতি পদক্ষেপেই দরকার। একটা রোড করতে যাব, সেটা আশেপাশে এনভায়রনমেন্ট কোনো নষ্ট হচ্ছে কিনা বা এনভায়রনমেন্টের সাথে কোনো সাংঘর্ষিক হচ্ছে কিনা সেটা দেখতে হয়। যেমন মনে করো যে রোডটা করলাম, এই রোড দিয়ে গাড়ি চলাচলের সময় কোনো ধুলোবালি বেশি উঠছে কিনা, আর যে গাড়ি চলছে সেই গাড়ি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে কিনা, এইগুলো একটা সাবজেক্ট আছে, তাও ফোর্থ ইয়ারে তোমরা পড়বে। এই এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, এগুলো আমাদের এই যে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর অন্তর্গত। তাহলে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ও আমাদের ভালোভাবে দেখতে হবে, কারণ বর্তমান বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য পুরো বিশ্ব এখন হুমকির সম্মুখীন। এলোমেলো এনভায়রনমেন্ট, এই যে কখনো ঠান্ডা বেশ পড়ে, কখনো খুব গরম পড়ে, কখনো খুব বেশি বৃষ্টি, কোথাও খরা, কোথাও বন্যা, একই সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এইগুলো হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য। তো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কেন তোমরা জানো? গ্লোবাল ওয়ার্মিং হওয়ার জন্য কিছু ফ্যাক্টর আছে, আমরা যেগুলোকে ওই বলে আর কি বলে, গ্রিন হাউস এফেক্ট মেনলি যে জন্য হয়ে থাকে। গ্রিন হাউস এফেক্টের জন্য যে গ্যাসগুলো দায়ী, ওই গ্যাসগুলো কি কি এটা তোমরা সবাই জানো। কে কে জানে না? যে জানে না তার মানে সে পড়ে নাই। গ্রিন হাউস এফেক্টের কয়েকটা গ্যাসের নাম বলো তো, অন্তত তিনটা। কেবল কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, আর কি? মিথেন, মিথেন হইতে পারে, সিএফসি, সিএফসি, জলীয় বাষ্প ও হইতে পারে অনেক সময়। তার টেম্পারেচার, এগুলো দায়ী। যাই হোক, এই যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে,
গ্রিন হাউস এফেক্টের জন্য মেইনলি দায়ী, যেখানে সেগুলো সৃষ্টি হচ্ছে কোত্থেকে? ওই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর কিছু অংশ ওখানে আছে। অর্থাৎ গ্যাস, ঢাকা শহর বিশ্বের মধ্যে এখন সবচেয়ে এয়ার পলিউটেড, এয়ার কন্টামিনেটেড একটা শহর পৃথিবীর মধ্যে। অনুরূপভাবে চট্টগ্রামও কম যায় না। তো কেন? এখানে মেইনলি ঢাকা শহর, চট্টগ্রাম শহর তিনটা কারণে পলিউটেড। একটা হচ্ছে ধুলাবালি, আরেকটা হচ্ছে ট্রাফিকের কালো ধোঁয়া, গাড়ি থেকে যেগুলো বের হয়, আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রির কালো ধোঁয়া। আমাদের বাংলাদেশে যেহেতু ডেভেলপিং কান্ট্রি হয়ে গেছে, এখানে মানুষ বাড়িঘর সব পাকা বাড়িঘর করতে চায়, এই জন্য ইট ভাটা এখানে সেখানে সব জায়গায় উঠে গেছে। কিন্তু এগুলো পরিবেশের অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর যেটা আছে তার নিয়ম মাফিক গড়ে ওঠে নাই, মানুষ জেনে তেনে ভাবে করে উঠেছে। বিটিভিতে প্রায় সময় এইগুলোর প্রতিবেদন দেখায়। নারায়ণগঞ্জে কতগুলো ইটভাটা আছে নারায়ণগঞ্জ শহরে, সেগুলো ওই দিন দেখালো। এর মধ্যে 200 না কয়টার পারমিশন দেওয়া আছে, আর 500 না কত পারমিশন ছাড়াই চলছে। এখন যাদের পারমিশন দিয়েছে তারাও পারমিশন পাওয়ার পরে অবৈধভাবে কাঠ জ্বালানি ব্যবহার করছে, আর অন্যরা তো করে যাচ্ছে। এগুলোর জন্য দায়ী। আবার সামগ্রিকভাবে চিন্তা করলে আমাদের বাংলাদেশ গ্লোবাল ওয়ার্মিং এর জন্য তেমন কন্ট্রিবিউশন করে না। বেশি কন্ট্রিবিউশন করে কারা? চীন, আমেরিকা, ডেভেলপ কান্ট্রি গুলো, তারাই বেশি ইন্ডাস্ট্রিয়াল কন্টামিনেট, ইন্ডাস্ট্রি থেকে যে গ্যাস বের হয় ওগুলো নিজেই পলিউশন করে। এই জন্য কার্বন ডাই অক্সাইড, যেটা কার্বন নিঃসরণ বন্ধ করতে হবে, বিভিন্নভাবে বলা হয়ে থাকে। আমেরিকা এই কার্বন নিঃসরণ যে একটা ইয়ে ছিল ওয়ার্ল্ড ওয়াইড, ওখান থেকে সরে আসছে গত বছর। এই বছর বাইডেন আবার ইয়ে হওয়ার পর সে যুক্ত হবে বলছে। তো যাই হোক, আমরা এগুলো এমনি সাইড টক। আমাদের উদ্দেশ্য হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং এর অন্যান্য ব্রাঞ্চ গুলোর সাথে কিভাবে সম্পর্ক আছে এবং কিভাবে একটা আরেকটার সাথে রিলেটেড, সেটা আমরা দেখলাম। এটা অনেক সময় ছোট প্রশ্ন হিসেবে আসে, হাউ ক্যান ইউ রিলেট ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং উইথ দ্য আদার ব্রাঞ্চেস অফ সিভিল ইঞ্জিনিয়ারিং? এখানে আরেকটা আছে, ডিজাস্টার এন্ড আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং। তোমরা এটা সাথে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং খুবই জরুরি। ডিজাস্টার হলো, ডিজাস্টার কি? কিছু ন্যাচারাল ডিজাস্টার হয় আর কিছু ম্যানমেড ডিজাস্টার হয়। ন্যাচারাল ডিজাস্টার মানে কি? দুইটা উদাহরণ দাও ন্যাচারাল ডিজাস্টারের। কেউ পারো না? স্যার আর্থকোয়াক। হ্যাঁ, আর্থকোয়াক একটা লেখাই আছে। আর্থকোয়াক এটা ন্যাচারাল, ফ্লাড ন্যাচারাল, তারপর ভলক্যানিক ইরাপশন, ঘূর্ণিঝড়, সাইক্লোন, এই সমস্ত গুলা হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। এই যে গতকালকে এবং আজকে পর্যন্ত একটা টিভিতে তোমরা শুনেছো কিনা জানি না, ইন্ডিয়ার উত্তরাখণ্ডে তুষার ধস হয়েছে। গ্লেসিয়ার থেকে ঠান্ডা পানি বইয়ে যাচ্ছে, গ্রাম বাড়িঘর ভাসায় নিয়ে গেছে। এই পর্যন্ত 18 জনের মৃতদেহ উদ্ধার করেছে, আরো 200 জনের অধিক নিখোঁজ রয়েছে।
এটা তোমরা খবর টবর শুনছো কিনা আমি জানি না, আরো মাসখানেক আগে ইন্দোনেশিয়াতে একটা ভূমিকম্প হয়েছিল, জানো ওটা? ওটা জানো না? জি স্যার জানি। স্যার ভলকানিক অ্যাক্টিভিটির জন্য। ওইটা না, এর আগে ভূমিকম্প হয়েছিল, এরপরে ভলকানিক ইরাপশন হয়েছিল, এর পর ভলকানিক ইরাপশনে তেমন ক্ষয়ক্ষতি হয় নাই, কিন্তু ওই যে 6.2 মাত্রার যে ভূমিকম্প হলো, ওর জন্য কত লোক যেন মারা গেল, আমার মনে নেই এখন, মারা গেছে। তো এইগুলো এইরকম ডিজাস্টার, ফ্লাড হলে, আর্থকোয়েক হলে, ভূমি কি টর্নেডো হলে, আমেরিকাতে কিছুদিন আগে জাস্ট এক সপ্তাহ আগে একবার হয়ে গেল, ফ্লোরিডা না কোথায়। এইগুলো হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার। এগুলো হলে আমাদের যা গেছে গেছে, বাকিগুলোকে উদ্ধার করার জন্য, বাকিগুলো সেভ করার জন্য কি দরকার? ট্রান্সপোর্টেশন দরকার, দরকার না? এই যে তুমি অ্যাম্বুলেন্স নিয়ে গিয়ে যারা আছে, মনে করো আহত অবস্থায়, তাদের এনে তাড়াতাড়ি হসপিটালে দিতে হবে, দেরি হলে মারা যেতে পারে। আর যারা তো মারা গেছে তাদের আর কিছু করার নাই, তাদেরও ট্রান্সপোর্ট করে নিয়ে আসতে হবে সঠিক জায়গায় দাফন করার জন্য। সবগুলোই ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং সাথে রিলেটেড। তুমি ফ্লাড হলো, কিছু মানুষ আটকে গেল, ওদেরকে খাওয়া দাওয়া দেওয়া, পানি দেওয়া, ওষুধপত্র দেওয়া, বা ওদেরকে সেই জায়গায় নিয়ে আসা কিসের মাধ্যমে সম্ভব? হেলিকপ্টার, অন্য কিছু দিয়ে সম্ভব না। জাহাজ ওখানে চলতে পারবে না, ছোট ছোট নৌকা চললেও ওদের বিপজ্জনক, কারণ যে কোনো ঢেউ যে কোনো সময়ে নৌকা ডুবে যেতে পারে, এই জন্য হেলিকপ্টার বেশি জরুরি। তারপরে নৌকা লঞ্চ দিয়ে মানুষ যায় আসে, কিন্তু জাহাজ তো যেতে পারবে না। তো যে কোনো ডিজাস্টার, যে কোনো ন্যাচারাল হোক, ম্যানমেড হোক, ম্যানমেড বলতে কি বোঝায়? আগুন লেগে গেল, এটা ম্যানমেড। তবে অগ্নি উৎপাতের সাহায্যে যে সমস্ত আগুন লাগে সেগুলো ন্যাচারাল। এমনি আমাদের বাংলাদেশে প্রায় সময় তোমরা শুনে থাকো, ওই বস্তিতে আগুন লেগেছে, ওই বিল্ডিং এ আগুন লেগেছে, ঢাকায় বেশি হয়, চিটাগাংয়ে মাঝে মাঝে ছোটখাটো হয়। তাহলে এগুলাতে উদ্ধার করার জন্য, দমকল বাহিনী যাওয়ার জন্য ওই ট্রান্সপোর্টেশন ছাড়া উপায় নেই। আমরা একটা জিনিস বুঝলাম যে ট্রান্সপোর্টেশন ছাড়া কোনো কিছুকে সেফ রাখা সম্ভব না। দ্রুত করার জন্য ট্রান্সপোর্টেশন দরকার। এই যে আমরা শহরে বাড়িঘর করি, যে যেভাবে পারে দখল করে, রোড দখল করে আমরা বাড়িঘর করে ফেলে, কিন্তু চিন্তা করি না যে বাড়ি করছি এই বাড়িতে ঢোকার পথ আছে কিনা, একটা গাড়ি ঢুকতে পারবে কিনা। যে কেউ যে কোনো সময় অসুস্থ হতে পারে, যে কেউ যে কোনো সময়ে ওই বাড়িতে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, আগুন লাগতে পারে। তাহলে ভবিষ্যৎ চিন্তা করে করতে হবে। এই যে আমাদের সিভিল বিল্ডিং এ বা আমাদের ইউনিভার্সিটিতে আগে এখানে ফায়ার এক্সটিংগুইশার আগে লাগানো ছিল না, এই 3-4 বছর আগে থেকে লাগানো হয়েছে। কেন? আমরা কখন হবে বা এই পর্যন্ত আগুন লাগেনি কখনো, কিন্তু তারপরও আমরা এগুলো রেখেছি কারণ ভবিষ্যতের চিন্তায়। আচ্ছা, যাই হোক, আমি এই নিয়ে অনেক সময় ফেললাম। আমাদের সিলেবাসে এটা ছোট অংশ হলো, কিন্তু আমাদের বুঝতে হবে, কারণ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর গুরুত্বটা আমার বুঝতে হবে, বুঝাতে হবে এবং উপলব্ধি করতে হবে, মনে রাখতে হবে এটার অ্যাপ্লিকেশন কি, কি সম্পর্ক, কেন আমরা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং করছি। এখন তোমরা জানো যে বাংলাদেশে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর সাইডে চাকরি বেশি, এটা জানো কিনা? না, বাংলাদেশে এলজিডি একটা বড় ইঞ্জিনিয়ারিং এর প্রতিষ্ঠান। এখানে হাজার হাজার ইঞ্জিনিয়ার চাকরি করে। এই কিছুদিন আগে এলজিডির রেজাল্ট দেওয়া হলো, দেড় মাস আগে। আমাদের এই সুয়েট থেকে কতজন পেয়েছে জানো কেউ?
চাকরি পেয়েছে। এলজেডি তে সুয়েটে যেমন হয় 41 জন না 40 জন এরকম চাকরি পেয়েছে। এরা এলজেডি তে, তাও রোডস এন্ড হাইওয়ে আছে, পিডব্লিউডি আছে, প্রতিটা সিটি কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, প্রত্যেকটাতে অন্তত কিছু কিছু ইঞ্জিনিয়ার দরকার। একটা মনে করো চিটাগাং সিটি কর্পোরেশন, এই চিটাগাং সিটি কর্পোরেশন অন্তত 50 জন ইঞ্জিনিয়ার আছে, সিডিএতে অন্তত 50-60 জন আছে, তারপর ওয়াসাতে আছে, ফোর্টে আছে, রোডস এন্ড হাইওয়ে, এক একটা চিন্তা করলে অনেক। তারপর এখন উপজেলা লেভেলে ইয়ে হয়েছে, পৌরসভা হয়েছে, পৌরসভাতে আবার মিনিমাম 2-3 জন করে ইঞ্জিনিয়ার থাকে, কেউ রোড ইঞ্জিনিয়ার, কেউ ওয়াটার ইঞ্জিনিয়ার মানে ওয়াটার সাপ্লাই নিয়ে, কেউ এনভায়রনমেন্টাল নিয়ে, এইভাবে ইঞ্জিনিয়ার থাকে। তাহলে সিভিল ইঞ্জিনিয়ারদের অনেক জায়গায় অনেকভাবে, রোড সাইডে একটু চাকরি বেশি, সেটাই বলতে চাচ্ছি। যাই হোক, এখন আমরা আসি এই যে একটার সাথে একটা রিলেশন, কয়েকটা ছবির সাহায্যে আমরা উদাহরণ দিই। এই যে এটা একটা ব্রিজ করা হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এটা কি ধরনের ব্রিজ? এই ব্রিজটার নাম জানো? কি ধরনের ব্রিজ? এটা নদীর উপর হচ্ছে, নিচে পানি দেখতে পাচ্ছ, এই যে পিলার একটার উপর দিয়ে কতগুলা কেবল টাঙানো হয়েছে, এই কেবল স্টেট ব্রিজ বলা হয় এটাকে, কেবল স্টেট ব্রিজ। অর্থাৎ কেবল দিয়ে টেনে এই পিলারের উপর সমস্ত লোড চলে যাচ্ছে, এই সমস্ত লোড গুলো স্ল্যাবের বা গাড়ি চলাচলের। অনুরূপভাবে আরেকটা পিলার দেবে, ওখানে হবে। তো বাংলাদেশে কেবল স্টেট ব্রিজ আছে দেখেছো কোথাও কখনো? দেখো নাই? একটা উদাহরণ তোমাদের আওয়াজও পাই। হ্যাঁ, কর্ণফুলী ব্রিজ, হ্যাঁ, যেটা শাহ আমানত ব্রিজ বলা হচ্ছে, বাংলাদেশে একমাত্র এটাই কেবল স্টেট ব্রিজ। মানে কেবল দিয়ে এই ব্রিজের শক্তিটা টেনে রাখা হয়েছে। এটা ট্রান্সফার হচ্ছে কিসের মাধ্যমে? একটা পিলারের মাধ্যমে নিচে ফাউন্ডেশনে চলে গেছে। তাহলে এইগুলো মানে স্ট্রাকচারের সাথে আমাদের, অথচ এটার উপর দিয়ে চলছে বাস, ট্রাক, ট্যাক্সি, কার, সিএনজি, এগুলো। এটা সার্ভেইং, এটা বলেছিলাম একটা রোডের আশেপাশে কি থাকে, কোনটা অংশ নিচে। সার্ভেইং ছাড়া, সার্ভেইং হচ্ছে ট্রান্সপোর্টেশনের প্রাথমিক স্টেপ। এটা ওয়াটারের সাথে, এইদিকে ওয়াটার এই যে স্পিল হয়ে দিয়ে পড়ছে, উপরে হচ্ছে ব্রিজ করে দেওয়া হয়েছে গাড়ি, ওই যে এইটা হচ্ছে এমবাঙ্কমেন্ট, ব্রিজের উপর দিয়ে এমবাঙ্কমেন্ট দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। অথচ এখানে আবার ওয়াটার প্রজেক্ট করেছে। যেমন কাপ্তায়, তোমরা কাপ্তায় এই যে ইয়েতে গিয়েছো, কাপ্তাই লেকের ওখানে যেখানে জলবিদ্যুৎ কেন্দ্র আছে, কেউ যাও নাই? জি স্যার, গিয়েছিলাম স্যার। হ্যাঁ, দেখতে পেয়েছো উপরে ব্রিজ দিয়ে চলে যাচ্ছে, ওখানে ড্যামের উপর দিয়ে চলে যাচ্ছে, ব্রিজ এমবাঙ্কমেন্ট করা হয়েছে, আরেকদিকে কাপ্তায় বিদ্যুৎ কেন্দ্র। এটা এই যে জিওটেকনিক্যালের সাথে কি সম্পর্ক? মাটি ছাড়া কখনো রোড চিন্তা করা যায় না, একটা রানওয়ে চিন্তা করা যায় না, একটা রেলওয়ে চিন্তা করা যায় না। এবার আমরা আসি, তোমরাও জানো এগুলো কি কি ধরনের ট্রান্সপোর্টেশন মোড বাংলাদেশে অ্যাভেলেবল। এই পৃষ্ঠাতে তোমরা দেখতে পাচ্ছ ল্যান্ড ট্রান্সপোর্টেশন হিসাবে হাইওয়ে, রেলওয়ে, ট্রাম লাইন, এইগুলো আছে। ট্রাম লাইন যদি আমাদের বাংলাদেশে নাই, বিভিন্ন ডেভেলপ কান্ট্রি গুলোতে আছে। ট্রাম লাইন এট এ টাইম অনেক প্যাসেঞ্জার ক্যারি করতে পারে, সাথে সাথে এটার এয়ার পলিউশন হয় না। ট্রাম লাইন হচ্ছে ইলেকট্রিক্যালি অপারেটেড। ইলেকট্রিক্যাল
সাপ্লাই যেখানে বেশি বা পর্যাপ্ত পরিমাণ আছে, অ্যাডিকুয়েট কোয়ান্টিটি, ওই দেশে ট্রাম লাইন চালালে আমাদের ট্রান্সপোর্টেশন যে গ্যাস থেকে যে সমস্ত পলিউশন হওয়ার কথা ওটা থেকে মুক্তি পাওয়া যায়। ইন্ডিয়াতে সব জায়গায় হরদম আছে, জার্মানি আছে, ইতালিতে আছে, আমরা ওখানে দেখেছি সরেছে ট্রাম লাইনে। বিভিন্ন কান্ট্রি আছে, কোন কোন কান্ট্রি পুরো ট্রাম লাইনের মানে এবং 50% ট্রাম লাইনের উপর নির্ভরশীল। ওই দেশগুলোতে আবার এনভায়রনমেন্টাল পলিউশন নাই। তো এয়ার ট্রান্সপোর্টেশন এটা দুইটা অংশ, একটা ল্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে যেখানে এয়ারপোর্ট, ওখানে রানওয়েতেই ট্যাক্সিওয়েতে ঘুরতে হয়, আর একটা এয়ারওয়ে, যদিও এর নাম দেয়া হয়েছে এয়ার ট্রান্সপোর্ট। এয়ার ট্রান্সপোর্টেশন আবার দুই ধরনের হয়, ডোমেস্টিক ফ্লাইট, ইন্টারন্যাশনাল ফ্লাইট। এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। ডোমেস্টিক মানে নিজ দেশের ভিতরে, ইন্টারন্যাশনাল এক দেশ থেকে আরেক দেশে, এগুলোকে ইন্টারন্যাশনাল বলে। ইভেন আমাদের চট্টগ্রাম থেকে যদি কলকাতাও যায়, দিস ইজ ওয়ান টাইপ অফ ইন্টারন্যাশনাল ফ্লাইট। আর ডোমেস্টিক হচ্ছে ঢাকা, চিটাগাং, কক্সবাজার, এই সমস্ত এগুলো। ওয়াটার ট্রান্সপোর্টেশন তাও ডোমেস্টিক আছে, ইন্টারন্যাশনাল আছে, এগুলো তোমরা বোঝো। স্পেস ট্রান্সপোর্টেশন এটা বুঝো কিনা? স্পেস ট্রান্সপোর্টেশন কি আবার? স্পেস ট্রান্সপোর্টেশন মানে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়া। এটা যেমন আজকাল ওই যে স্যাটেলাইট মঙ্গল গ্রহে যাচ্ছে, তারপর চাঁদে তো প্রায় সময় যাচ্ছে আসছে, চীন, রাশিয়া, আমেরিকা, এরা যাচ্ছে আসছে মতো অবস্থা। এগুলাকে বলা হয় স্পেস ট্রান্সপোর্টেশন। পাইপলাইন, পাইপ ভেক্টর, এটাও একটা ট্রান্সপোর্টেশন। পাইপ দিয়ে আমরা কি অয়েল, গ্যাস, ওয়াটার যাই। একটা মিউনিসিপ্যালিটি, একটা সিটি কর্পোরেশন, উইদাউট ওয়াটার সাপ্লাই ইউ ক্যানট ইমাজিন নাওয়াডেজ। গ্যাসও পাইপ ছাড়া হচ্ছে না এখন। অয়েল এত পরিমাণ, এগুলো পাইপ ছাড়া হয় না। জাহাজ দিয়ে বিদেশ থেকে আনা হয়, তারপর পাইপের মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় যায়। আমরা যে বিভিন্ন পাম্প, অয়েল স্টেশন আছে, ওখানে গাড়িতে তেল ভরতে গেলেও ওটা পাইপের মাধ্যমেই আসে, এমনি ডেলি দেওয়া হয় না সাধারণত। টানেল ইজ অলসো এ ট্রান্সপোর্টেশন সিস্টেম। টানেল আমাদের বাংলাদেশে ছোট ছোট টানেল অনেক আছে, আন্ডারপাস, ওভারপাস হিসাবে, আন্ডারপাস হিসাবে অনেক আছে ছোট ছোট, কিন্তু একটা বড় টানেল হচ্ছে কোথায়? কর্ণফুলীর ওইখানে। হ্যাঁ, কর্ণফুলী, কাপ্তাই। হয় না স্যার, কর্ণফুলী টানেল। না স্যার, সরি স্যার, কর্ণফুলী টানেল যেটা চিটাগাং টাউন, এই কুল থেকে ওই কুলে আনোয়ারা যাবে, মানে এটা উত্তরের সাথে দক্ষিণের যোগাযোগ স্থাপনের জন্য ট্রাফিক জ্যাম ট্যাম যাতে না হয় এইভাবেই যাচ্ছে আন্ডারপাস দিয়ে। এটা বিভিন্ন পেপারে, বিভিন্ন টিভিতে দেখানো হচ্ছে। তারপর মেট্রো লাইন তো ঢাকায় একটা হচ্ছে, এটা দেখেছো কেউ? ঢাকায় যারা আছে তারা? জি স্যার। কাজ হচ্ছে, ওখানে গিয়েছো কেউ? জি স্যার। যারা ঢাকায় আছো তারা গিয়ে দেখো কিভাবে করে। এই আন্ডারপাস যেটা কর্ণফুলীতে, এটাও একই। এটা এমনি, এটা হচ্ছে কর্ণফুলী যেটা আছে নদীর তল দিয়ে, আর এটা হচ্ছে জাস্ট এমনি ভূগর্ভের মধ্যে দিয়ে হচ্ছে। রোপওয়ে এটা দেখেছো কখনো? সরেছো? করো নাই? সরো নাই? স্যার বাংলাদেশে তো মনে হয় স্যার না, নেই স্যার। এটা আছে তোমাদের সিলেটের কাছেই আছে, 10 কিলোমিটারের ভিতরে আছে, 10 কিলোমিটারও যেতে হবে না। কোথায় বলো তো? চলো নাই, যাও নাই এই জন্য স্যার কেবল কার ওই যে শেখ রাসেল এভিয়ারি পার্কে যেটা আছে ওইটা? হ্যাঁ, গুড, ওইটাই বলছি আমি।
ওখানেও কেবল কার মানে ওই যে রোপ দিয়ে চলে, ওটা কেবল কার। যাই হোক, এই সমস্ত এগুলো হচ্ছে সব ট্রান্সপোর্টেশন, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই ট্রান্সপোর্টেশন। ইভেন চিঠি যায় পোস্ট অফিসে, এটাও একটা ট্রান্সপোর্টেশন। টেলিকমিউনিকেশন ইজ অলসো আ ট্রান্সপোর্টেশন। আমরা টেলিফোন করি, ইমেল করি, ফ্যাক্স করি, সেলফোন দিয়ে কথা বলি, এটাও একটা ট্রান্সপোর্টেশন। সেলফোন দিয়ে কথা বলতে গেলেও এখানে টাওয়ার লাগে, টাওয়ার ছাড়া কানেকশন পাওয়া যাচ্ছে না। ওই রকম তারা সিস্টেম করে টাওয়ার আমাদের একে অপরের সাথে কথা বলতে পারে, এগুলো একটা ট্রান্সপোর্টেশন। অর্থাৎ সবগুলোকে ট্রান্সপোর্টেশনে অন্তর্ভুক্ত করা চলে। তো এই জন্য এই ট্রান্সপোর্টেশন ছাড়া কোনো কিছু, ট্রান্সপোর্টেশনের অংশগ্রহণ ছাড়া কোনো ডেভেলপমেন্ট চিন্তা করা যায় না। যে কোনো দেশ, যে কোনো জাতি, যে কোনো একটা অর্গানাইজেশন। তুমি একটা মনে করো, আমার দেশে সম্পদ আছে ঠিকই, এগুলো ডিস্ট্রিবিউশনের জন্য যদি ট্রান্সপোর্টেশন ঠিক না থাকে, তাহলে একদিকে একরকম দাম হবে, অন্যদিকে আরেক রকম দাম হবে। যেমন মাঝে মধ্যে, যেমন এই শীতকালে উত্তরবঙ্গের দিকে আলু, সবজি এত প্রোডাক্ট হয়, সেগুলো ঠিক মতো ট্রান্সপোর্টেশনের অভাবে অন্যদিকে ডিস্ট্রিবিউশন করতে পারে না বলেই ওখানে মাঝে মাঝে কি করে, রাস্তায় ফেলে দেওয়া হয়। গত বছর আলু রাস্তায় ফেলে দিয়েছে, দুধ অনেক প্রোডাকশন হয়, রাস্তায় ঢেলে দিয়েছে। কারণ ওগুলা প্রোডাকশন হলে তো হবে না, ওগুলো ট্রান্সপোর্ট করে অন্য জায়গায়, যে জায়গায় নাই ডিস্ট্রিবিউশনে যেতে হবে। তো সুতরাং ট্রান্সপোর্টেশন ছাড়া আমি প্রোডাকশন করলো ওগুলাকে সঠিক যদি ইয়ে করতে না পারি, এটা সঠিক সাকসেসফুল হলো না। এই জন্য ট্রান্সপোর্টেশন যেখানে বেশি, ট্রান্সপোর্টেশন শুধু ট্রান্সপোর্টেশন হলে হবে না, ইফিশিয়েন্ট এন্ড ইফেক্টিভ হইতে হবে। অর্থাৎ ট্রান্সপোর্টেশন যেটা আছে সেটা সঠিকভাবে থাকলে ওখানে ডেভেলপমেন্ট বেশি হবে। আর যে দেশে এগুলো যত বেশি উন্নত, সেই দেশ তত বেশি উন্নত হবে আর্থিকভাবে। তাই আমাদের দেশে আমরা চাই সবসময় বাইরের দেশের লোকেরা এখানে এসে ইনভেস্ট করুক। করতে গেলে এরা প্রথম চায় তাদের রোড কন্ডিশন ভালো আছে কিনা, যোগাযোগ ঠিক আছে কিনা। এখন আমাদের বাংলাদেশে আরেকটা সমস্যা বর্তমান দিনে, রোড কন্ডিশন এই সমস্ত মোটামুটি ঠিক থাকলেও কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে পলিটিক্যাল সমস্যা। পলিটিক্যাল মানে যে কোনো একটা নতুন, তুমি ইভেন একটা বাড়ি করতে গেলেও চাঁদা পার্টিরা চাঁদা চাইতে থাকে, রাস্তা ব্লক করে দাঁড় করিয়ে চাঁদা নিতে থাকে বা বিভিন্ন হয়রানি করে, এটা আরেকটা সমস্যা। এই যে ল্যান্ড ট্রান্সপোর্টেশন তোমাদের আগেও দেখিয়েছি, এই রোডে এখন গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে। এখানে এই যে ট্রাম লাইন, এটা ট্রাম, এটা ইলেকট্রিক্যালি অপারেটেড ট্রাম লাইন। এই যে এগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই যে স্পেস ট্রান্সপোর্টেশন, টেলিকমিউনিকেশন, এই যে টানেল, পাইপ লাইন। কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, আমি চলে যাচ্ছি এইদিকে। এই যে কেবল কার, এটা ইন্ডিয়াতে বেশ আছে, যেগুলো পাহাড়ি এলাকা ওইদিকে, এরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে সিম্পল ভাবে, যেটা 10 ঘন্টা লাগবে যেতে একুল থেকে একুলে যেতে, সেটা 10 মিনিটে বা আধা ঘন্টায় যেতে পারে। এইবার আমরা এলিমেন্টস, এই ট্রান্সপোর্টেশন যেটাই হোক না কেন তার কিছু বেসিক এলিমেন্ট আছে, আমরা এই এলিমেন্ট গুলোই দেখবো এখন। তাহলে ট্রান্সপোর্টেশন সিস্টেম কাকে বলে আগে দেখি। Transportation system may be defined as consisting of the fixed facilities, flow entities, and control system that permit people and goods to overcome the friction of geographical space efficiently in order to participate in a timely manner in some desired activity. কথাটা বুঝতে পেরেছো?
ট্রান্সপোর্টেশন সিস্টেম তাহলে কি হলো? এই ট্রান্সপোর্টেশন সিস্টেম যে কোনো কিছু হাইওয়ে হতে পারে, রেলওয়ে হতে পারে, এয়ারওয়ে হতে পারে, যে হোক না কেন এর তিনটা অংশ আছে। কি কি? একটা ফিক্সড ফ্যাসিলিটিস, এই যে এখানে লিখেছি ফিক্সড ফ্যাসিলিটিস, ফ্লো এন্টিটিস, কন্ট্রোল সিস্টেম। এই তিনটার মাধ্যমে পারমিট people and goods to overcome the friction of geographical space. চট্টগ্রাম থেকে ঢাকা যদি যায়, ট্রেনে যায়, বাসে যায়, এরোপ্লেনে যায়, যেই যায় না কেন, এটা এফিশিয়েন্টলি এই তিনটা সিস্টেমের মাধ্যমে যায়, তিনটা এলিমেন্টস এর মাধ্যমে। কি কি? ফিক্সড ফ্যাসিলিটিস, ফ্লো এন্টিটিস, ফ্লো কন্ট্রোল সিস্টেম। যেতে হবে কিভাবে? ইফিশিয়েন্টলি যেতে হবে এবং টাইমলি, একটা কোনো কাজ করার উদ্দেশ্যে, ইন সাম ডিজায়ার্ড অ্যাক্টিভিটি। কোন ডিজায়ার অর্থাৎ আমার উদ্দেশ্য ছাড়া তো আমি যাচ্ছি না। বেড়াতে গেলেও এটা একটা উদ্দেশ্য। তাহলে যে কোনো উদ্দেশ্যে হোক, আমরা যদি একটা যে সিস্টেমের মাধ্যমে যেতে পারি, যেখানে ফিক্সড ফ্যাসিলিটি আছে, ফ্লো এন্টিটিস আছে, কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে, তাকে বলা হচ্ছে ট্রান্সপোর্টেশন সিস্টেম। তাহলে এখানে আমরা এখান থেকেই বুঝতে পারছি একটা ট্রান্সপোর্টেশন সিস্টেমের বেসিক ফাংশনাল এলিমেন্ট কি কি। আমাদের দরকার ফাংশনাল এলিমেন্ট গুলো কি কি? তোমরা মনে হয় আমারে বক বক করতে দিয়ে লুকাই থাকো, ঘুমাও বা খাও। হ্যালো, কেউ শুনছে না? তো কথার জবাব দাও না কেন? তোমাদের বললাম জবাব দিতে হবে, বলার সাথে আছে, ফাঁকি দিলে তো হবে না। আমি রোল কল করি না, রোল কল করবো। এখানে তো যদিও রেকর্ডেড হচ্ছে, কে কোন সময়ে আসে, 5 মিনিট লেটে আসলো তাদের আমি অ্যাবসেন্ট করে দেব। এগুলো আমি প্রিন্ট নেব, নিয়ে তাদের অ্যাবসেন্ট করে দেব। আর যারা মাঝখানে ডিসকানেক্ট থাকবে তাদের অ্যাবসেন্ট করে দেব। ওগুলো সব রেকর্ডেড হবে, কে কোন সময়ে আসে নাই। যাই হোক, ফাংশনাল এলিমেন্ট তাহলে তিনটা: ফিক্সড ফ্যাসিলিটিস, ফ্লো এন্টিটিস, কন্ট্রোল সিস্টেম। ফিক্সড ফ্যাসিলিটি কি? মনে করো এয়ার ট্রান্সপোর্টেশন, এটা একটা সিস্টেম। রেলওয়ে এটা একটা সিস্টেম, হাইওয়ে এটা একটা সিস্টেম, ওয়াটারওয়ে এগুলো সিস্টেম, হাইওয়ে এটাও সিস্টেম। তাহলে এখানে তিনটা অংশ নিয়ে মেইনলি একটা সিস্টেম গঠিত। আমি বললাম ব্রড অংশ, এই যে ফাংশনাল এলিমেন্টস। তাহলে ফিক্সড ফ্যাসিলিটি, তাহলে ফিক্সড ফ্যাসিলিটিস কি? মনে করো এয়ারওয়ে, এয়ারওয়েতে ফিক্সড ফ্যাসিলিটিস কোনটা? কে বলতে পারো? ফিক্সড মানে এগুলা নাড়াচাড়া করবে না, ফিক্সড। তার মানে এয়ারপোর্ট, হ্যাঁ এয়ারপোর্ট টার্মিনাল, ওখানে রানওয়ে আছে, এয়ারপোর্ট বিল্ডিং আছে, ট্যাক্সিওয়ে আছে, অ্যাপ্রন আছে, তারপর হ্যাঙ্গার আছে, বিভিন্ন কম্পোনেন্ট আছে। এগুলো পরে ফোর্থ ইয়ারে গেলে পড়তে পারবে, পোর্ট টুতে। এগুলো হচ্ছে ফিক্সড। তাহলে ফ্লো এন্টিটি কোনগুলো? হ্যাঁ, যেগুলো সব চেঞ্জ হয়। হ্যাঁ, কি চেঞ্জ হয়? স্যার বাস, এরোপ্লেন এগুলা। হ্যাঁ, এরোপ্লেন, হেলিকপ্টার, জেট বিমান যেগুলো আছে, যেগুলো চলাচল করে, মুভেবল অবজেক্টস, ওগুলাই হচ্ছে ফ্লো এন্টিটিস। তাহলে কন্ট্রোল সিস্টেম কি? কন্ট্রোল সিস্টেম হচ্ছে ফিক্সড ফ্যাসিলিটির উপর যারা চলাচল করবে, তাদের চলাচলকে সঠিকভাবে ইফিশিয়েন্ট ভাবে চলার জন্য কিছু সিস্টেম থাকে, কন্ট্রোল সিস্টেম থাকে। যেমন লাল, নীল, হলুদ বাতি জ্বলে, ওখানে পেমেন্ট মার্কিং আছে, বিভিন্ন সাইন পোস্ট আছে, ওইগুলাই হচ্ছে তাদের জন্য কন্ট্রোল সিস্টেম। কোনটা সকালে যাবে, কোনটা বিকালে যাবে, কিভাবে যাবে, একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট কোন দিকে দাঁড়াবে, ডোমেস্টিক ফ্লাইট কোন দিকে দাঁড়াবে, এইগুলো হচ্ছে কন্ট্রোল সিস্টেম, যাতে ইফিশিয়েন্টলি, সাকসেসফুলি
টাইমলি একটা ডিজায়ার্ড অ্যাক্টিভিটি যাতে সম্পন্ন করতে পারে। তাহলে অনুরূপভাবে হাইওয়েতে রাস্তা, ইন্টারসেকশন, এগুলো হচ্ছে ফিক্সড ফ্যাসিলিটি। টার্মিনাল আর ফ্লো এন্টিটি হচ্ছে বাস, ট্রাক, লরি যে সমস্ত আছে ওগুলো হচ্ছে ফ্লো এন্টিটিস। আর কন্ট্রোল সিস্টেম হচ্ছে ওখানে রোড মার্কিং, সিগন্যাল, ইন্টারসেকশনে ট্রাফিক সাইন, রোডের মাঝে মাঝে সাইন পোস্ট দেওয়া হয়, স্পিড এত, এদিকে বাঁধ, ওইদিকে রাস্তা, এই সমস্ত থাকে না, এগুলো মিলিয়ে হচ্ছে কন্ট্রোল সিস্টেম। সেভাবে রেলওয়েতে চিন্তা করতে পারো, ওয়াটারওয়েতে চিন্তা করতে পারো, যে কোনো ট্রান্সপোর্টেশনে এরকম এলিমেন্টস 3টা করে মিনিমাম আছে। এই জন্য ফিক্সড ফ্যাসিলিটি, এই যে এখানে বলা হচ্ছে the physical components of the system that are fixed in a space constitute the network of links, যেমন এই যে রোডওয়ে সেগমেন্ট, রেলওয়ে ট্র্যাক, এন্ড নোটস মানে ওই মাঝে মাঝে স্টেশন গুলো রেলওয়ের জন্য, আর হাইওয়ের জন্য হচ্ছে ইন্টারসেকশন, ইন্টারচেঞ্জেস, ট্রানজিট টার্মিনাল, হারবার এন্ড এয়ারপোর্টস, এগুলো হচ্ছে নোটস বিভিন্ন জায়গায় যেখানে দাঁড়ায় অফ দ্য ট্রান্সপোর্টেশন সিস্টেম। তাহলে এই ফিক্সড ফ্যাসিলিটি গুলো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের অন্তর্গত। এরা ওই যে রান করবে, বিল্ডিং করবে, যে সমস্ত করবে সেগুলো জিওটেকনিক্যাল করবে। এই যে দেয়ার ডিজাইন ইনক্লুডস সয়েল এন্ড ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ডিজাইন অফ ড্রেনেজ সিস্টেম, জিওমেট্রিক ডিজাইন, which is concerned with the physical proportioning of the elements of fixed facilities. আমাদের সিভিল ইঞ্জিনিয়াররা এগুলো না করলে ফিক্সড ফ্যাসিলিটি করা সম্ভব না। ফ্লো এন্টিটিস এন্ড টেকনোলজি, এই যে ফ্লো এন্টিটিস বললাম যেগুলো ট্রাভার্স দা ফিক্সড, ট্রাভার্স মানে কি চলাচল করে, ফিক্সড ফ্যাসিলিটির উপর দিয়ে যেগুলো ট্রাভার্স করে তাদেরকে বলা হয় ফ্লো এন্টিটিস। তাহলে এগুলো কি কি? ভেহিকলস, কন্টেইনার ইউনিটস, রেলরোড কার্স, এগুলো। কন্ট্রোল সিস্টেম আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা ভেহিকুলার কন্ট্রোল আর একটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। ভেহিকুলার কন্ট্রোল মানে কি? ভেহিকলটা কত সাইজ হবে, হাইট কত হবে, লেন্থ কত হবে, ডায়া কত হবে, এই সমস্ত ভেহিকুলার কন্ট্রোল। আর ওই গাড়ির জিওমেট্রিক ডিজাইন যাকে বলা হচ্ছে, জিওমেট্রিক ডিজাইনটা কিরকম, ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স কিরকম। আর ফ্লো কন্ট্রোল হচ্ছে এই যে সাইনিং, মার্কিং, পেমেন্ট মার্কিং, সিগন্যাল সিস্টেম, এই সমস্ত এগুলা নিয়ে। তাহলে এই 3টে জিনিস আমরা পড়েছি, ওই যে এখানে লিখে দিয়েছি, রেফারেন্স হচ্ছে পাপাকস্টাস, ওই বই দেখতে পারো, এটা একটা প্ল্যানিং এর বই, আমি নাম দিয়েছি, অথবা এটা তো পড়তেই হবে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে মাঝে মাঝে আসে। এবার আমরা আসি ক্লাসিফিকেশন। এই যে রোড সিস্টেম, আমরা শেষে ইন্ট্রোডাকশনে শেষে বলেছিলাম রোড কিভাবে আছে নাই, এটা রোড সিস্টেম বা ট্রাফিক সিস্টেম। তাহলে এটা মানে সিস্টেমটা, আমরা শুধু সিস্টেমের এলিমেন্ট গুলো বললাম, এখন ক্লাসিফিকেশন। তোমরা দেখতে পাচ্ছ রোড ক্লাসিফিকেশন আমি প্রথমে লোকেশন হিসাবে ভাগ করেছি, এটা তোমরাও জানো। লোকেশন মানে কি, কোনটা কোন জায়গায়, সেই হিসাবে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা রুরাল, অথবা বলতে পারো আরবান, সাবারবান আর রুরাল। আরবান মানে কি, শহরের রাস্তা, সাবারবান মানে উপশহর, আর রুরাল মানে গ্রামীণ। এটা তো বুঝতেই পারছি। তারপর বেসড অন ট্রাফিক ভলিউম, অর্থাৎ কোন রাস্তা দিয়ে কত গাড়ি যাচ্ছে, কত ওজনের গাড়ি যাচ্ছে, এগুলোর উপরও ভাগ করা যায়। লো ভলিউম রোড, মিডিয়াম ভলিউম রোড, হেভি ভলিউম রোড, এটা সহজ একদম। লো ভলিউম রোড, মিডিয়াম ভলিউম রোড, হেভি ভলিউম রোড।
এখন কাকে লো ভলিউম বলবে, কাকে মিডিয়াম ভলিউম বলবে, এগুলো আমরা পরে আসবো। এগুলো মানে কত গাড়ি গেলে কোনটাকে লো ভলিউম বলবো, কত গাড়ি গেলে মিডিয়াম ভলিউম বলবো, কোনগুলোকে হেভি ভলিউম বলবো। হেভি ভলিউম রোড সবসময় সবচেয়ে হেভি কস্ট হেভি ডিউটি রোড বলা হয়। এইটা গেল ভলিউমের উপর ভিত্তি করে। আবার একটা আরবান রোড, মনে করো লোকেশন হিসেবে আরবান রোড, কিন্তু এই আরবান রোডকে আবার 3 ভাগে ভাগ করা যায়, সাব আরবানকে 3 ভাগে ভাগ করা যায়, রুরালকেও 3 ভাগে ভাগ করা যায় ভলিউম বেসিস। লো ভলিউম রোড যেমন আরবানে থাকে, সাব আরবানেও থাকে, রুরাল এরিয়াতেও থাকে। অনুরূপভাবে হেভি ভলিউম রোড আরবানও থাকে, সাব আরবানও থাকে, রুরালও থাকে। তো এই দুইটার মধ্যে ইন্টারনালি সম্পর্ক আছে। তারপর সার্ভিসের উপর, কে কত বেশি সার্ভিস দিচ্ছে তার উপরে আসলে বিশ্বব্যাপী বেশিরভাগ ভাগ হয়ে থাকে বিশ্বব্যাপী এই সার্ভিসের উপরেই। এই সার্ভিসের উপর আমি একটা টেবল দেখিয়েছি 4 দেশের মিলে, একটা ইউএস প্র্যাকটিসে কিভাবে করে, ইউকে তে কিভাবে করে, ইন্ডিয়ান আর বাংলাদেশ প্র্যাকটিস। বাংলাদেশে প্রথমটা নাই এখনো, অন্যান্য কান্ট্রি গুলোতে আছে। তো ইউএস প্র্যাকটিসে এক্সপ্রেস ওয়ে বা ফ্রি ওয়েস বলে সবচেয়ে ভালো ক্যাটাগরির রাস্তাগুলো সার্ভিস এখানে হেভি। এখানে এই রোডে মিনিমাম 100 কিলোমিটার স্পিডে গাড়ি চলে, আর 150-200 তো চলেই। এটাকে আবার ইউকে প্র্যাকটিসে বলে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আর ইন্ডিয়া তো এক্সপ্রেস ওয়ে বা ফ্রি ওয়েস আমেরিকার মতো, এখানেও এটাই বলে। বাংলাদেশে এখনো এক্সপ্রেস ওয়ে বা ফ্রি ওয়েস তৈরি হয় নাই, তবে ঢাকা চিটাগাং এক্সপ্রেস ওয়ে করবে শুনেছি। তার চেয়ে একটু লো ক্যাটাগরি, তাদের নাম হচ্ছে আর্টেরিয়াল রোড, আর ইউকে প্র্যাকটিসে বলে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউশন, আর ইন্ডিয়াতে হাইওয়েজ বলে, আমরাও হাইওয়েজ বলে। এগুলো থেকে আমাদের আছে, এখানে বলে ন্যাশনাল আর স্টেট হাইওয়েজ, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, আর আমাদের দেশে বলে ন্যাশনাল হাইওয়ে এন্ড রিজিওনাল হাইওয়ে। তারপর ক্যাটাগরি আছে কালেক্টর স্টেট সিস্টেম, লোকাল ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিক্ট রোড। এখানে এমডিআর, ইন্ডিয়াতে বলে ডিস্ট্রিক্ট রোড, এমডিআর, ওডিআর। এমডিআর মানে মেজর ডিস্ট্রিক্ট রোড আর আদার ডিস্ট্রিক্ট রোড, মেজর ডিস্ট্রিক্ট আদার ডিস্ট্রিক্ট রোড। তারপর এখানে আমাদের বাংলাদেশের ডিস্ট্রিক্ট রোডই বলে, তবে এগুলো ফিডার এ ফিডার বি হিসাবে বলা হয়। তা লোকাল রোড সিস্টেম একদম সবগুলো যেমন রুট লেভেল থেকে যে রোড গুলা হয় এগুলা লোকাল রোড সিস্টেম। এখানে বলা হয় অ্যাক্সেস রোড, ভিলেজ রোড, আর অন্যগুলোকে বলা হয় রুরাল রোড। বাংলাদেশে রুরাল রোড গুলোকে 3 ভাগে ভাগ করা হয়, R1, R2, R3। স্যার বলো। স্যার টেবিল অনুসারে বাংলাদেশ প্র্যাকটিসে এক্সপ্রেসওয়ে ব্ল্যাঙ্ক, কিন্তু স্যার মাওয়াতে তো কয়েকদিন আগে একটা এক্সপ্রেসওয়ে হইল। এক্সপ্রেসওয়ে এর ডেফিনিশন অন্যরকম। এখানে মাঝখানে কোন গাড়ি সাধারণত মনে করো 100 কিলোমিটার 200 কিলোমিটার আগে কোন গাড়ি থামানোর মতো ব্যবস্থা নাই, ইন্টারসেকশন নাই। ইন্টারসেকশন না থাকলে অন্য জায়গার গাড়িও ঢুকতে পারবে না। আছে ওই রকম মাওয়া রোডটা এক্সপ্রেসওয়ে বলছে, ঠিক আছে। এখানে হাই স্পিড গাড়ি ছাড়া অন্য গাড়িগুলো ঢুকতে পারে না। যাই হোক, এটা তো কিছুদিন আগে করলে, আমি তো ওইদিকে যাই নাই, জানি না ওটার কন্ডিশন কি, ওইটাও পারে। তবে ওইটা যেমন চিটাগাং একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করছে না, এখন আন্ডার কনস্ট্রাকশনে, এটা শুনেছো কিনা জানি না। এই যে লালকান বাজার থেকে পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত, এটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এলিভেটেড মানে কি? স্যার উপরে মানে
একটা উচ্চতা মানে উচ্চতে এলিভেটেড এক্সপ্রেস, অর্থাৎ একটা ইয়ের উপরে ব্রিজ দেবে, যেটা ফ্লাইওভারের মতো। ফ্লাইওভার যেগুলো সেগুলো মাটির উপর না, আমরা তো ব্রিজ দিচ্ছি নদীর উপরে, খালের উপরে, ক্যানেলের উপরে, এখন ব্রিজটা হচ্ছে মাটির উপরে। এটাকে এই জন্য বলছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। এটাতে লালখান বাজার থেকে উঠবে, এয়ারপোর্টে গিয়ে পৌঁছবে 10-15 মিনিট। আর এখন তুমি লালখান বাজার থেকে এয়ারপোর্ট যেতে মিনিমাম তোমার 1.5 ঘন্টা সময় লাগবে। 1 ঘন্টা তো যাবেই কারে করে গেলে, আর বাসে বা ইয়েতে গেলে 1.5 ঘন্টা লাগবে। ঠিক আছে, এখন তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো, এগুলো অনেক সময় পরীক্ষায় আসে। ইউএস প্র্যাকটিসে তাহলে সবচেয়ে ভালো ক্যাটাগরি এক্সপ্রেস হয়ে বা ফ্রি হয়ে বলে আর্টেরিয়াল রোড, আবার এর পরেরটা মেজর এবং সাব আর্টেরিয়াল রোড, মেজর আর্টেরিয়াল রোড, সাব আর্টেরিয়াল রোড বলা হয়। তারপর এর পরের রোড গুলাকে বলা হয় কালেক্টর স্ট্রিট, আর সবচেয়ে ছোট রোড গুলাকে লোকাল স্ট্রিট। লোকাল স্ট্রিটের সাথে কালেক্টর স্ট্রিট যোগাযোগ থাকে, এই কালেক্টর স্ট্রিটের সাথে আর্টেরিয়াল রোডের যোগাযোগ থাকে। এই আর্টেরিয়াল রোড ফাইনালি এক্সপ্রেসওয়ের সাথে মিলিত হয়ে পুরো দেশের সার্ভিস কন্ট্রোল করে। তুমি চিন্তা করো, এই যে একটা শহরে, যারা চট্টগ্রামে তারা চিন্তা করো, এই যে চাঁদগাঁও আবাসিক এলাকার ভিতরে ছোট ছোট রোড আছে, ওখান থেকে এসে বাস টার্মিনালের সাথে এখানে রোডের সাথে মিশছে, এগুলোকে লোকাল ডিস্ট্রিবিউশন বলা হচ্ছে। প্রথম চাঁদগাঁও আবাসিক এলাকার ভিতরে যেটা, সেটা অ্যাক্সেস রোড, তারপর ওগুলো এসে যেখানে মিশছে সেখানে লোকাল ডিস্ট্রিবিউশন, এগুলো গিয়ে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউশন, যেমন টার্মিনাল, বিভিন্ন টার্মিনালের সাথে যোগাযোগ হয়েছে, এগুলোকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউশন বলে। তারপর এইগুলো সহ পুরো দেশের কন্ট্রোল করে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। অনুরূপভাবে এখানেও একই, আমরাও এখানেও বলতে পারি একই ইন্ডিয়ান প্র্যাকটিসে। বাংলাদেশের প্র্যাকটিসে ন্যাশনাল এন্ড রিজিওনাল হাইওয়ে মেইনলি পুরো দেশকে কন্ট্রোল করছে, ট্রান্সপোর্টেশন সিস্টেমটা। তাহলে এইবার আমরা দেখি একটা আরবান এরিয়াতে, আচ্ছা এখানে একটা রোডস এন্ড হাইওয়ের একটা ক্লাসিফিকেশন দেয়া আছে, এটা 2004 না কবের। তোমরা যদি ব্রাউজিং করো এই রোডস এন্ড হাইওয়ের ক্লাসিফিকেশনটা আবার তোমরা বের করে দেখতে পারো এটার সাথে মিল আছে কিনা। আমি যেটা দিয়ে নিয়েছি 2004 না 2005-এর। ঠিক আছে, এই যে বাংলাদেশের রোডস এন্ড হাইওয়ের ক্লাসিফিকেশন, এটা অনেক সময় পরীক্ষায় আসে, জিওমেট্রিক স্ট্যান্ডার্ড সহ দেয়া আছে। অর্থাৎ জিওমেট্রিক স্ট্যান্ডার্ড বলতে ওর সাইজটা কত, ডাইমেনশন গুলো কত। ন্যাশনাল হাইওয়ে আবার 2 ক্যাটাগরি আছে। এই যে বাংলাদেশে ন্যাশনাল হাইওয়ে বলেছি না, আরেকটা রিজিওনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে 2 ক্যাটাগরি, রিজিওনাল হাইওয়ে আবার 2 ক্যাটাগরি, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। এই যে এখানে ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, এই ডাইমেনশনের উপর মেইন ডাইমেনশন ঠিক আছে, শুধু পেভমেন্ট উইথ ভিন্ন হয়ে গেল। মেইন ডাইমেনশন মানে টপ উইথ, এটাকে বলা হয় ক্রেস্ট উইথ, মানে টপ উইথ। টপ উইথ মানে কি, একটা রোডের যার উপর দিয়ে গাড়ি চলাচল করছে তার 2 পাশে আবার মাটির কিছু অংশ থাকে না, 2 পাশে থাকে। জবাব দাও না কেন? জি স্যার, থাকে স্যার। হ্যাঁ, এই 2 পাশটা সহ টোটাল উইথটাকে বলা হয় ক্রেস্ট উইথ। যেটার উপর দিয়ে কালো অংশটা সেটাকে বলা হয় পেভমেন্ট উইথ। এখানে সেই জিনিসটাই দেখানো হচ্ছে। টোটাল উইথ হচ্ছে 12.12, প্রথম উদাহরণ থেকে দেখো। তারপর রোড টপ উইথ হচ্ছে 6.7, 2 সাইডে শোল্ডার বলে ওটাকে, 2 সাইডে যে মাটি থাকে বা অনেক সময় ঘাস দেয়া থাকে সেটাকে 2.7 এই পাশে, অপর পাশেও 2.75 মিটারে এগুলো আছে। এটা টোটাল উইথ হচ্ছে টপ উইথ 12.2। ক্যাটাগরি বি তো একই, কিন্তু তার পেভমেন্ট উইথ কমে গেছে 5.5।
আর এইটা তখন সেই হিসাবে বেড়ে যাবে, শোল্ডার উইথ বেড়ে যাবে, কারণ টোটাল উইথ যদি সমান থাকে, কালোটা যদি কম হয় এটাতে বেড়ে যাবে। এবার রিজিওনাল হাই 10.98 মিটার, এটাতে 5.5, আর এখানে শোল্ডার 2.75, আর এইখানে সেই হিসাবে একই আছে, আর এখানে 7.6 দুই দিকে মিলিয়ে, এইখানে একটু ভুল হয়ে গেছে, দুই দিকে মিলিয়ে। স্যার এটা 3.66 বা এরকম হবে না স্যার? হ্যাঁ, এরকমই হবে 3.66, এইটা মাঝখানেরটা, অর্থাৎ এইটা বাদ দিয়ে, এটা থেকে এটা বাদ দাও, কালোটা, এটা হচ্ছে কালোটা, তাই না? বুঝতে পেরেছো? জি স্যার। এটা কালোটা বাদ দিয়ে আর বাকি যা থাকে তাকে দুই ভাগ করতে হবে, দুই ভাগ, একটা রাইটে একটা লেফটে থাকবে। এগুলো এইভাবে করা আছে, এটা ভুল হয়েছে একটু বললাম। এগুলো দেখো, এগুলো ঠিক আছে, এগুলো হিসাব ঠিক আছে। অনুরূপভাবে সব জায়গায় একই। এই যে ফিডার রোড, ওই যেগুলো আমরা ডিস্ট্রিক্ট রোড বলেছি, এগুলো ফিডার রোড এ আর বি, এখানেও ভাগ আছে। আর আরবান রোড তো বললাম যেখানে যা দরকার সেখানে। এই রুরাল রোড তিন ধরনের, R1, R2, R3, এগুলাকে বলা হয় উপজেলা রোড, R1, টাইপ 2 হচ্ছে ইউনিয়ন রোড, তারপর হচ্ছে ভিলেজ রোড, এইভাবে করে ভাগ করা আছে। এই যে এখানে এদের টপ উইথটা দেয়া আছে, আর এখানে ব্ল্যাকটা দেয়া আছে, এই যে যেগুলো রুরাল রোড, আর এইগুলাতে আর টপ উইথ যেভাবে ম্যানেজ করতে পারে সেগুলো আর গুলাতে। এটা পরীক্ষায় আসে অনেক সময়, ইম্পর্টেন্ট। একটা আরবান রোড সিস্টেমটা কিরকম আরবান এরিয়াতে, এটা আমি হাতে একে স্ক্যান করে বসিয়েছি। দেখতে পাচ্ছ এইটা, এই যে ভিতরের এরিয়া মনে করো যে একটা আরবান এরিয়া, আর বাইরে যে বড় করে উইথ দিয়ে একটা পাইপের মতো দেখানো হচ্ছে, এটা আসলে হচ্ছে আর্টেরিয়াল রোড, সরি আর্টেরিয়াল বলছি, এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ে কখনো একটা টাউনের ভিতরে ঢোকে না, টাউনের বাইরে দিয়ে যায়, বাইপাস বলা হচ্ছে বাংলাদেশে এখন, ওগুলাকে বাইপাস হিসেবে বলা হয় মেইন রোড গুলাকে। আমাদের বাংলাদেশের এক্সপ্রেসওয়ে তো নাই, ওই এক্সপ্রেসওয়ে এর সাথে কিছু আর্টেরিয়াল রোড কানেকশন হয়ে পুরো বাংলাদেশের না পুরো দেশের কন্ট্রোলটা তারা কন্টিনিউয়াস রাখে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে একটা আরবান এরিয়া। এই যে ডায়াগ্রামেটিক লেআউট অফ আরবান স্ট্রিট সিস্টেম, এইখানে এই যে মোটাটা দেখানো হচ্ছে এক্সপ্রেসওয়ে, আর যেটা থিক কালো দেখানো হচ্ছে এটা হচ্ছে আর্টেরিয়াল রোড, আর যেটা ডটেড দেখানো হচ্ছে সেটা হচ্ছে কালেক্টর স্ট্রিট, আর যেটা ছোট ছোট এই যে একটা এরিয়াতে দেখানো যায়, এরকম সব এরিয়াতে ছোট ছোট রোড আছে। এই যে আমি সাতগাঁও আবাসিক এলাকার কথা বললাম, অনুরূপ ভাবে মেহেদিবাগ আবাসিক এলাকা আছে, তারপর হালি শহর আবাসিক এলাকা, বিভিন্ন জায়গায় আবাসিক এলাকা, সব জায়গায় ছোট ছোট রোড আছে। আবার কমার্শিয়াল এরিয়াতে, এই যে বদ্রাট কমার্শিয়াল এরিয়া, যেগুলাকে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়াতে ছোট ছোট রোড আছে, ওগুলো একইভাবে লোকাল রোড বলা হচ্ছে। আমরা এই সিস্টেমটা আমেরিকান সিস্টেমে বললাম। এই যে কালেক্টর স্ট্রিট যেটা ডটেড, এই যে বলেছি, এই যে ডটেড গুলো, এই পাশে আমি লিজেন্ড দেখালাম। লোকাল স্ট্রিট এই যেগুলো ছোট ছোট রোড, আর্টেরিয়াল রোড যেগুলো ডার্ক, এই যে এগুলো আর্টেরিয়াল, এই যে এইগুলো ডার্ক গুলো হচ্ছে আর্টেরিয়াল রোড, আর যেটা এই যে বড় নোট হিসাবে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে এক্সপ্রেস। অনুরূপভাবে ব্র্যাকেটের ভিতর আমি ইউকে প্র্যাকটিসটার নাম দিয়ে দিয়েছি, ইউকে প্র্যাকটিস। এই যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউশন, লোকাল ডিস্ট্রিবিউশন, অ্যাক্সেস রোড। অ্যাক্সেস রোড মানে সবচেয়ে ছোট গুলো, অ্যাক্সেস রোড মানে
যেগুলো রেসিডেন্সিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে ঢুকেছে এগুলো। তাহলে এই রোড সিস্টেমে আমরা সার্ভিস অনুসারে এখানে দেখালাম এগুলোর প্রত্যেকটার ফাংশন কি। আমি ফাংশন প্রথমেই বলেছি, এই যে এক্সপ্রেস হয়ে পুরো দেশের মধ্যে চলাচলটা এক্সপিডাইট করে। এক্সপিডাইট করা কি? হ্যালো, এক্সপিডাইট করা মানে কি? ত্বরান্বিত করা, মানে মুভমেন্টটা ত্বরান্বিত করে। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় তাড়াতাড়ি যেতে চাইলে, যেমন মনে করো কেউ চিটাং থেকে ঢাকা যেতে, তাড়াতাড়ি করে তুমি বিভিন্ন ধরনের বাস আছে, গ্রেন লাইন, সোহাগ, এই সমস্ত গুলো দিয়ে সারা করে চলে যেতে পারবে, যদিও সময় বেশি যাচ্ছে। তুমি যশোর যেতে চাইলেও একই অবস্থা, খুলনা যেতে চাইলেও একই অবস্থা। এগুলা এক্সপ্রেসওয়ের মতো করে আমাদের দেশে না থাকলেও ওইভাবে চিন্তা। আর্টেরিয়াল রোড, আর্টেরিয়াল রোড মানে এগুলোর সাথে যেগুলো সংযোগ স্থাপন করে, যেমন কক্সবাজার থেকে এসে বাস টার্মিনালে ফেলে, বা ওখানে দামপাড়া, ওখানে যে টেম্পোরারি বাস টার্মিনাল ওখানে ফেলে, বা অলংকারে ফেলে, এগুলো হচ্ছে আর্টেরিয়াল রোড হিসেবে। তারা এই এক্সপ্রেসওয়ে এবং মেজর আর্টেরিয়াল রোড বা সাব আর্টেরিয়াল রোড এরা মিলে পুরো দেশের মুভমেন্টটা কন্ট্রোল করে। এই জন্য the above two road together with expressway serves as principal network for traffic movement. They provide connection to the principal traffic generator. Principal traffic generator মানে কি? Like CBD, major employment center, goods distribution and transportation terminal. একটা আরবান এরিয়ার পুরো তারা কন্ট্রোল করে, একটার সাথে একটা যোগাযোগ রাখে। কালেক্টর স্ট্রিট, এরা দুই দিক থেকে, একটা নিচ থেকেও ধরে আবার আর্টেরিয়াল রোডের সাথেও ধরে, এই জন্য ডুয়াল পারপাস তাদের। আর লোকাল স্ট্রিট হচ্ছে কি, আর ডিভাইডেড অ্যাকর্ডিং টু এরিয়া, দে সার্ভ ইনক্লুড রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রিট, অর্থাৎ ভিতর থেকে নিয়ে আসে। আর এখানে যে আমি বললাম সিবিডি, সিবিডি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, এটা যদি ধরে সিবিডি বলতে হয়, আর যদি পুরো একটা টাউন ধরে তখন সিবিএ এর বলা হয়। সিবিএ মানে সেন্ট্রাল বিজনেস এরিয়া। যেমন চট্টগ্রাম টাউনে আমরা বলতে পারি নিউ মার্কেট এরিয়াটা আশেপাশে, এটাকে সিবিএ এরিয়া বলা হচ্ছে। চট্টগ্রাম নিউ মার্কেট, কোতোয়ালি, রেজিসডেন্ট বাজার, এগুলো ধরে এটাকে সিবিএ এরিয়া। অর্থাৎ সব দিক থেকে এসে ওখানে গাড়িটা, বিভিন্ন জায়গার গাড়ি আসে, নিউ মার্কেট আসে। যাই হোক, এখন তোমরা এখান থেকে কি বুঝতে পারলে আরবান এরিয়ার রোড সিস্টেমটা কি রকম, ওদের ফাংশন কি রকম। এটা ডায়াগ্রামেটিক লেআউট। এখানে আরবান এরিয়াতে আর কি কি থাকে এখানে মাঝে মাঝে দেখানো হচ্ছে। এই যে ক্রস দেওয়া হয়েছে, এখানে আর দিয়েছে, এখানে এস দিয়েছে। এগুলো মানে কি? আর মানে রিলিজিয়াস প্লেস। একটা শহরের ভিতরে বিভিন্ন জায়গায় মসজিদ, মন্দির এগুলো থাকে না, স্কুল বিভিন্ন জায়গায় থাকে। আমি একটা দুটো উদাহরণ দেখালাম। আর ক্রস মানে ব্যবসায়িক এরিয়া, এই যে এখানে লিখেছি। ক্রস মানে শপিং সেন্টার, এস মানে স্কুল, আর মানে রিলিজিয়াস প্লেস। এই পুরো এরিয়াতে আমি দুই একটা দেখালাম আর কি, এখানে সব জায়গায় মিলে এগুলো আছে। বলো, কোনো কোয়েশ্চেন আছে? এবার আমরা নেক্সট হাত থেকে আরবান রোড প্যাটার্ন, এটা ফুড খান্নার বই থেকে 2 নম্বর চ্যাপ্টার থেকে। এই 6 ধরনের রোড প্যাটার্ন আমরা এতক্ষণ বলেছি, এগুলো সার্ভিস বা চলাচল নিয়ে। আর প্যাটার্ন মানে রোড গুলো কিভাবে সজ্জিত আছে, রোড গুলো ভূপৃষ্ঠে ওই এরিয়াতে সাজানোটা কিভাবে, বিভিন্ন ভাবে সাজানো যেতে পারে। সাজানো যেতে পারে, তবে যেগুলো অলরেডি টাউন হয়ে গেছে ওখান তো আর করা যাবে না। নতুন টাউন বা পরিকল্পনা করলে তখন আমরা এইভাবে সাজাতে পারি। প্রথম
এই যে এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার অর ব্লক প্যাটার্ন। একটা এই যে এরিয়া, শহর এরিয়া, এর মধ্যে সিবিএ, এটা হচ্ছে সিবিএ, এই যে এখানে লেখা সেন্ট্রাল বিজনেস এরিয়া। আর এই মেইন রোড গুলো, এটা বিভিন্ন এরিয়া থেকে রোড গুলো কানেকশন হয়ে সিবিএ তে আসলো। এটা হচ্ছে সিবিএ। রেক্ট্যাঙ্গুলার, এই যে রেক্ট্যাঙ্গল এন্ড ব্লক, ব্লক ব্লক ভাবে দেয়া আছে, ব্লক প্যাটার্ন। আর 2 নম্বর হচ্ছে রেডিয়াল, মানে সিবিএ তে, এটা সিবিএ এখানে এখানে বলা হচ্ছে একটা টাউনের রেসপেক্টে বলা হচ্ছে সিবিএ। সিবিএ তে এই যে এগুলো রেডিয়াল হিসেবে, রেডিয়াস যেভাবে যায় ওইভাবে গেছে, কিন্তু মাঝখানের অংশটাকে রেক্ট্যাঙ্গুলার হিসেবে ভাগ করা হয়েছে। এই জন্য এর নাম হচ্ছে রেডিয়াল অর স্টার, দেখতে স্টারের মতো, এন্ড ব্লক প্যাটার্ন। আর রেডিয়াল এবং ব্লক প্যাটার্ন করেছে। আর এটা শুধু রেক্ট্যাঙ্গল ব্লক প্যাটার্ন। আর এটা একইভাবে রেডিয়াল অর স্টার, স্টারের মতো সেন্টার থেকে সিবি এরিয়া, কিন্তু এগুলো সব সার্কুলার ভাবে, বাইরের রোড গুলো সার্কুলার ভাবে আছে। এটাকে এই জন্যই সার্কুলার প্যাটার্ন বলা হচ্ছে। তাহলে নামগুলো খেয়াল রাখতে হবে। এটা খান্নার বই থেকে নিয়েছে 2 নম্বর চ্যাপ্টারে। আর এটাও রেডিয়াল অর স্টার, কিন্তু এগুলো হচ্ছে গ্রিড প্যাটার্ন, এগুলো স্ট্রেট। এই যে আগেরটাতে ছিল কি গোল, মানে সার্কেল হিসাবে ছিল, ছোট সার্কেল, বড় সার্কেল, তারপরে আরো বড় সার্কেল হিসাবে। কিন্তু এখানে সার্কেল হিসাবে নাই, গ্রিড হয়ে স্ট্রেট লাইন। এগুলো স্ট্রেট, এগুলো গোলাকার ছিল না, সার্কুলার ছিল না, এগুলো স্ট্রেট রোড। আর এটা হচ্ছে দেখেই বুঝতে পারছো এটা হেক্সাগোনাল, একটা হেক্সাগন তৈরি করছে এই রোড, রোড গুলো হেক্সাগন হিসেবে দেওয়া হয়েছে। ভিতরে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এইভাবে করে এক জায়গায়। আর এটা হচ্ছে মিনিমাম ট্রাভেল প্যাটার্ন, এটা তাও সিবি এরিয়া, এখান থেকে স্টারের মতো করে ছাড় দেখে গেছে। আর এগুলো মিনিমাম ট্রাভেল মানে যত কম সময় নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় ভিতরে, মিনিমাম ট্রাভেল প্যাটার্ন বলা হচ্ছে। এখানে কোনো বাদ নেই। তাহলে আজকে এতটুকু পর্যন্ত। বলো, কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা জিজ্ঞেস করতে পারো। স্যার এই প্যাটার্ন গুলার ব্যবহার বাংলাদেশে আদৌ আছে কিনা স্যার, মানে কোথাও অ্যাপ্লিকেশন বাস্তবে? আমি তোমাদের আগেই বলেছি, যেগুলো হয়ে গেছে ওখানে নতুন ভাবে করা সম্ভব হয় না। আর নতুন নতুন যেগুলো আবাসিক এলাকা হচ্ছে ওখানে একটু সেই বানে। আমি সাতগাঁও আবাসিক এলাকায় যেটা বলছি ওখানে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন। আর আমাদের বাংলাদেশে সার্কুলার প্যাটার্ন এগুলা হওয়ার সম্ভাবনা কম, কারণ এখানে জায়গা নষ্ট হয় বেশি। এগুলো ওই বিদেশে অনেক জায়গা, তোমরা পেপারে বা ইয়েতে বিভিন্ন সময় দেখেছো, একটা শহর যাতে মাত্র লোক আছে 1000 লোক। তারা তা কি করবে, এত বড় শহরটাকে নিজেদের মতো করে সুন্দর করে সাজাইয়া রোড গুলা ইয়ে করে। ওদের পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, সুতরাং তারা নিজেদের মতো করে সাজায়। আর আমাদের দেশে জায়গারও অভাব, পয়সারও অভাব, মানুষের অভাব নাই। সুতরাং যে তারপরেও যেগুলো সিটি কর্পোরেশন বা সিডিএ থেকে হচ্ছে নতুন নতুন, সেগুলো ওই রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন দিয়ে করে থাকে। যেমন অনন্য একটা আবাসিক এলাকা করেছে ওইদিকে, তোমার সুয়েট থেকে আসার এইদিকে তোমরা দেখতে পেয়েছে কিনা জানি না, ওখানে ওগুলো রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন দিয়ে করেছে। সাতগাঁও আবাসিক এলাকা, হালি শহর আবাসিক এলাকা করেছে একই। তো আমাদের আবার সাতগাঁও শহরের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে প্লেন ল্যান্ড খুবই কম। যেমন এই যে কর্ণফুলী নদীর ধারে কল্পলোক করেছে, ওটা প্লেন ল্যান্ড, ওখানে রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নে করা হয়েছে। ওইদিকে গিয়েছে শাহ আমানত ব্রিজের আরো আগে, ওইদিকে একটা কল্পলোক হিসাবে আছে, যেতে রাস্তার বাঁয়ে পড়ে। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমার আজকে লেকচার শেষ। তোমাদের কোয়েশ্চেন না থাকলে আমি এখানে স্টপ করছি।
এখানে স্লাইডটাকে দিয়ে দিবেন। স্লাইড কখনো দেওয়া হয় না, এটা স্লাইড গুলো এমনি করা হয়নি, এটা বিভিন্ন বই থেকে করে তোমাদের ওয়ার্ড ফাইল দেবো বলেছিলাম। আর যেগুলো বই থাকে ওগুলো তো কখনোই দেওয়ার প্রশ্নই আসে না, বই না পড়ে স্লাইড পড়বে এইগুলো ফাঁকিবাজের কথা আমার সাথে বলতে মানা করে। বই পড়তে হবে, আমি তো বইয়ের নাম দিয়েছি ভাই, বইতে এগুলো খুঁজে খুঁজে দেখো পাও কিনা। প্রথম লেকচারটা মানে এই লেকচারটা আমি দেব, কারণ এইগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমার নিজের কনসেপ্টের উপর নির্ভর করে করেছি। আর শেষের দিকের এগুলো তো আর দেওয়া যায় না। আর দিতে হলে তোমাদের কোর্স কোঅর্ডিনেটর বা আচ্ছা কাউকে দিয়ে আমাকে মনে করাই দিতে হবে অবসর সময়ে। আমি ফাইলটা তোমাদের এখান থেকে তো লোড করা যায়, যায় না? জি স্যার, ক্লাসরুমে আপলোড করে দিলেই হবে স্যার। আপলোড দিতে পারি কিনা আমি দেখে ট্রাই করি। এখানে এটা তো দেখা যাচ্ছে না, ওয়ার্ড ফাইল আমি তাহলে বেরিয়ে আসি, তারপরে আমি লোড করতে পারি কিনা, ঠিক আছে? জি স্যার। আমার সাথে যোগাযোগ করার জন্য একজনের ফোন নাম্বার দেবে, মাঝে মধ্যে কখন ক্লাস হবে না হবে তোমাদের সিআর কে নিজেরা সিআর বানালে যাকে বানাও আমাকে ওর রোল নাম্বার ফোন নাম্বার নাম সহ আমাকে ফোন দেবে। আমি তাহলে স্টপ করলাম। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আমাকে ঢুকতে হলে ক্লাসরুমে ঢুকে আপলোড করতে হবে।